যেগুলো করা হয়নি সেগুলো নিয়ে বেসিক লাগলে বেসিক বা প্রশ্নের ক্ষেত্রে সেভাবে আলোচনা করে আমাকে একটু আচ্ছা বোঝায় ঠিক চলে আছে। যান। আচ্ছা ওকে। আচ্ছা যে গতদিন আমরা এই যে আপনি তো দেখতে পাচ্ছেন, স্ক্রিন তো দেখা যায়। জি, আচ্ছা আমার সাউন্ড কি খুব জোরে আসছে কিনা? কারণ ভিডিও শোনার সময় হয় কি মানে খুব জোরে জোরে ফ্যানের বাতাস বা এই আওয়াজ আসে। ওইটা এটা ওইটা আমাকে এটা রেকর্ডে শিওর হওয়ার পরে করবেন। বোঝা যায়, আগে তো বোঝা যায় না। এখন তো আমার কাছে কিন্তু সরাসরি আমি শোনা যাচ্ছে। আমি তো হচ্ছে জুমেও ক্লাস করি, ঠিক আছে? জুমে ক্লাস করি ওনার সাথে ফ্যান কিন্তু এই একই একই ভাবে চলে, কিন্তু ওখানে তো সাউন্ড এইভাবে শোনা যায় না। জুমে তো হচ্ছে আপনার রেকর্ড করা যায়, এখানে তো রেকর্ড করার জন্য আলাদা এই যে অ্যাপ লাগে, এখানে তো আলাদা অ্যাপ লাগে না। উম, আচ্ছা, শুরু করেন। এই সাউন্ড একটু বাড়িয়ে রাখলাম। আচ্ছা, এই প্রথমটা দেখেন কি যে ম্যান হ্যাজ টু চিলড্রেন হুইচ ইজ এ এগুলো প্রবাবলি তো করা কারেক্ট। হয়েছে, হ্যাঁ, এটা করা হয়েছে। যেটা করা হয়েছে সেটা স্কিপ করতে হবে আমাদের। যে হ্যাঁ, এটা আমরা করে ফেলছি। তারপর এটা দেখেন, এ জার কন্টেইন 8 রেড মার্বেল, 4 ব্লু মার্বেলস, ইফ উই ড্র 2 মার্বেলস অ্যাট র্যান্ডম, এটাও করা হয়েছে। মনে করতে পারবেন এটা? জি জি, এটাও করা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, আপনার স্ক্রিনটা কি পুরো আসছে না নাকি? স্কিন দেখেন তো একটু চেক করে আপনার সিস্টেম থেকে। এখন দেখা যায় না? দেখা যাচ্ছে, তবে স্ক্রিনটা খুব ছোট, মানে একটু ছোট আকারে আসছে এই কারণে। এরকম বলতেছেন জুম করলে বড় দেখায়? না, ওইটার কথা না, মানে ফুল যে স্ক্রিন আসবে, আমি যতটুকু আপনার দেখবো ওইটা অর্ধেকটা আসছে আর নিচের দিকে হচ্ছে ব্ল্যাক হয়ে আছে। মানে আপনি যতটুকু দেখেছেন আসছে, কিন্তু স্ক্রিনটা আরেকটু বড় হবে আর কি, আমি সেটা বলছি। আমি তো বুঝতেছি না তাহলে। আচ্ছা, শুরু করেন, এভাবে চলুক। ক্লাসটা তো রেকর্ডে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ। জি, ওকে। এই ম্যাথটা দেখেন, এই যে এ যার এটা পারবেন কিনা আপনি দেখেন। এই ম্যাথটা আমরা করছি। হুম হুম, এটাও পারবো। আপনি ওই দিন যেগুলো বলেছেন সুপার ক্লাস হয়েছে আমার জন্য, আমি ওইগুলো সব বুঝতে পারছি। এর বাইরে যেগুলো এটাও থাকবে বাদ দিয়ে সেগুলো দিবেন নিয়ে। তাহলে। জি এই যে এই ম্যাথ আমরা করছি, সেম ম্যাথ। জি জি, হ্যাঁ এটাও করা হয়েছে, হ্যাঁ। which of the following is compound event, এটাও আমরা করছি। জি তারপরে if a card draw, এটাও করছি। মনে আছে আপনার? জি জি, তো ভিডিও দেখলে আপনি এগুলো বুঝতে করে। পারবেন। এটাও করা হয়েছে। জি, তাস খেলা শিখাই দিলেন ওই দিন, মনে তো থাকবে। হ্যাঁ, ওটা তাস খেলা ছিল, আর এটা হচ্ছে এই যে ডাই অথবা ডাইস, একটা সিঙ্গুলার একটা জি প্লুরাল, কিন্তু এখন হচ্ছে আর কি সিঙ্গুলার প্লুরাল দুইটা হয় আর কি, দুইটা ক্ষেত্রে ডাইসটা ব্যবহার করা হয়। এটা এই আচ্ছা, এই ম্যাথটা নিয়ে আমি পরে চিন্তা করছিলাম, ঠিক আছে? এটা জি। 70% হবে। 70% কেন হবে আমি বলি। কারণ হুম এখানে হুম। বাট আই হ্যাভ অলরেডি কনসিডার্ড দিস অ্যাসপেক্ট ইন মাই প্ল্যানিং, মানে দ্বিতীয় কেজে যেটা ঘটতেছে সেটা অলরেডি সে কনসিডার করা আছে, তার মানে তার পসিবল তোমার আপনার হচ্ছে সাকসেস হবে, সেটা হচ্ছে এই যে দ্য ট্রেন ইজ ইউজুয়ালি লেট 3 times আউট অফ 9, আউট অফ 10। তার মানে আসলে কি, মানে 10 বারের মধ্যে 7 বার সে হচ্ছে ট্রেনটা রাইট টাইমে পৌঁছে, সেজন্য এটা 7/10 হবে, যেটা হচ্ছে 70% হবে। বুঝতে পারছেন? জি কারণ এই যে এখানে এই যে বাটের পরে আই হ্যাভ অলরেডি কনসিডার্ড দিস অ্যাসপেক্ট ইন মাই প্ল্যানিং, তার মানে এই সমস্যার কথা তো সে তার প্ল্যানিং এ রাখছিল, তার মানে দ্বিতীয় যেটা দ্বিতীয় কেস যেটা আছে সেই কেসটা পুরোটাই বাদ। বুঝতে পারছেন? দ্বিতীয়টা বাদ বলতে কি বোঝালেন এখানে? এখানে দেখেন, ম্যাথটা আবার একটু একটু হ্যাঁ একটু হ্যাঁ, করে যান, তাহলে একটু আই এম ভালো লিভিং হয়, তাই না? পাদোয়া অ্যান্ড আই হ্যাভ টু গো অ্যাপয়েন্টমেন্ট ইন ভেনিস। তার মানে এইখানে আমরা যেটা কনসিডার করছিলাম কি যে পাদোয়া, এখান থেকে সে যাবে ভেনিস, ভেনিস থেকে সে যাবে যেখানে তার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আছে। ঠিক আছে? জি তো এখানে পাদোয়া থেকে ভেনিসে যে ট্রেনে যাবে সেই ট্রেনটা হচ্ছে 10 বারের মধ্যে 3 বার লেট করে, ইউজুয়ালি লেট 3 times আউট অফ 10। ঠিক আছে? তার মানে প্রশ্ন নেন, প্রশ্নটা বলছে আবার লাস্টে হাউ লাইকলি ইজ ইট দ্যাট আই উইল অ্যারাইভ অ্যাট মাই অ্যাপয়েন্ট অন টাইম, মানে একদম নির্দিষ্ট সময়ে পৌঁছাবেন, তার মানে ট্রেন নির্দিষ্ট সময়ে আসে কয়বার? 7 বার। জি
তাহলে 10 বারের মধ্যে 7 বার আসার প্রবাবিলিটি হচ্ছে 7/10। তারপরে বলছে ওয়ান্স আই রিসিভ ইন ভেনিস, তারপরে এখন এখান থেকে চলে আসছে, এটার প্রবাবিলিটি হচ্ছে 7/10। ঠিক আছে। তারপরে বলছে ওয়ান্স হুম আই হুম। রিসিভ ইন ভেনিস আই ইউজুয়ালি 9 টাইমস আউট অফ 10 ফাইন্ড দা, ওই যে একটা ওয়াটার বাসের কথা বলছে সেটা পাই সে, while in other cases I have to wait 5 minutes। তার মানে এখানে বলছে 10 বারের মধ্যে 9 বারই সে আরেকটা যানবাহন পায় যেখান থেকে এই ভেনিস থেকে সে তার এই যে অ্যাপার্টমেন্ট যেখানে হবে সেখানে যাইতে পারে। কিন্তু ওই যে পরবর্তীতে আবার বলছে কি যে while in other cases, মানে 10 বারের মধ্যে 9 বারই সে গাড়িটা পায়, কিন্তু একবার যখন পায় না তখন তাকে 5 মিনিট ওয়েট করা লাগে। বাট এই যে আই হ্যাভ অলরেডি কনসিডার্ড দিস এসপেক্ট ইন মাই প্ল্যানিং, কিন্তু সে ওই যে 5 মিনিট লেট হবে এটা এটা তার কনসিডারেশনে রাখছে। তার মানে কি, এই যে ভেনিস থেকে সে অ্যাপার্টমেন্টে অন টাইমে যাবে। অন টাইম হুম মনে হুম। মনে করেন হচ্ছে কি, সে হচ্ছে 10টায় 10টার সময় তার অ্যাপার্টমেন্ট ওইখানে হবে, সে 10টায় এখানে পৌঁছাইতে চায়। তাহলে এই যে 5 মিনিট তাকে ওয়েট করা লাগতে পারে এটা হচ্ছে কনসিডার করছে। তার মানে সেকেন্ড কেজে তার অন টাইমে যাওয়ার জন্য কোনো কি বাধা থাকলো আর? আচ্ছা, আপনি তাহলে আহ, এটা আমি লিখে বুঝাবো। নতুন করে আরেকবার শেয়ার দেন তো, স্ক্রিনটা আসলে ওইভাবে এবার এই আম, ইটা কি দেখতে পাচ্ছেন, হোয়াইট বোর্ডটা? দেখতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি কিভাবে বোঝাবো আপনাকে। আপনার স্ক্রিনশটটা আপনি মেরে আমারে পাঠান হোয়াটসঅ্যাপে, তাহলে আমি হ্যাঁ, দেখবো। আমি স্ক্রিনশট দিচ্ছি আপনাকে। আর এমনি তো আমি আর একবারই করি। আপনি দেখেন, আমি সেন্ড করছি আপনাকে, দেখেন ব্ল্যাক হয়ে আছে স্ক্রিন, মানে এই জন্য অনেকটাই দেখা যাচ্ছে না ওখানে। তো পুরোটা দেখা গেলে তাহলে আমি অনেক কিছু বুঝতে পারবো। এবার দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ও, এখানে আপনারা আমি যতটুকু দেখাইছি সেইটা শুধু দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে না আর কি। আচ্ছা যাই হোক, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি পাদোয়াতে আছেন, পাদোয়া থেকে আপনি যাবেন হচ্ছে ভেনিস, আর ভেনিস থেকে আপনার যেখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেইখানে আপনি যাবেন। পাদোয়া থেকে ভেনিসে যাবে হচ্ছে আপনি ট্রেনে। আর এখান থেকে আপনি যাচ্ছেন, এখানে একটা যানবাহন দেওয়া আছে সেটা আসলে মেনলি ওয়াটার বাস। তো এখানে ট্রেনটা অন টাইম আছে হচ্ছে 10 বারের মধ্যে 7 বার। তাহলে এই কাজটা কখন শেষ হবে, যখন এই যে, আর এই যে ভেনিস থেকে অ্যাপয়েন্টমেন্ট অন টাইম যাওয়ার ক্ষেত্রে এই ওয়াটার বাসটা আসে অন টাইমে আপনার 10 বারের মধ্যে 9 বার আসে। আর যে একবার 10 লেট বারের হয়, 9 বার। জি, 10 বারের ভিতরে 9 বার, জি। অন টাইমে 9 বার আছে, আর হচ্ছে একবার 5 মিনিট, আর না হলে 5 মিনিট আপনার ওয়েট করা লাগে। এখানে কি বলছে দেখেন, কি বলছে, অন আদার কেজেস আই হ্যাভ টু ওয়েট 5 মিনিটস, অন্য সময় 5 মিনিট হচ্ছে তাকে অপেক্ষা করা লাগে। তারপর লাইনে বলছে বাট আই হ্যাভ অলরেডি কনসিডার্ড দিস অ্যাসপেক্ট ইন মাই প্ল্যানিং। তো সে 5 মিনিট ওয়েট করতে হবে, এটা সে তার এটা প্ল্যানিং আপনি এ রাখছে। হিসাবের ভিতর ধরে রাখছেন, হ্যাঁ, জি। তার মানে আসলে এই যে ভেনিস থেকে তার অ্যাপয়েন্টমেন্টে অন টাইম পৌঁছাতে আর কোনো বাধা আছে? না। তার মানে এইখানে ভেনিস থেকে অ্যাপয়েন্টমেন্ট অন টাইমে পৌঁছাবে, এটার প্রবাবিলিটি কত, 1। জি। তাহলে এই কাজটা কখন শেষ হবে, যখন 7/10 গুণ আমরা 1 করে দিব, যেহেতু দুইটা ধাপে কাজ হচ্ছে। আপনারা আচ্ছা বলছিলাম যতক্ষণ পর্যন্ত মানে একটা কাজ সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে গুণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা। তাহলে এটা 7/10, তার মানে এটা 70%। 70%। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যে আমরা বাধা থাকলো না, কিন্তু আমরা ওয়ান ধরলাম কি জন্য এটা? 1 ধরলাম, এই যে প্রথমে অন টাইমে আসে কত, 9/10। ঠিক আছে। জি। হুম। আর ওই যে একটা কেজে লেট হয় সেই ক্ষেত্রে আবার সে 5 মিনিট ওয়েট করলে বাসটা পেয়ে যায়। তার মানে ওই জি। 5 মিনিট ওয়েট করার কারণে কি 1/10 এর সাথে যোগ হয়ে যাবে না? হুম হুম। তাহলে এটা হচ্ছে আপনার 10, 9 + 1, তার মানে এটা হচ্ছে 10/10। আচ্ছা আচ্ছা। জি। তাহলে 10/10 ইকুয়াল টু হচ্ছে 1। জি।
তো এই প্রশ্নটা ছিল, এটা একটা ভালো প্রশ্ন ছিল, বড় প্রশ্ন তো। এখন এইখানে দেখেন an experiment is, এটা তো এগুলো ডেফিনেশন পড়ে রাখতে হবে। এখানে জি, মনে হয় আরো অপশন থাকে নাকি, দিয়ে এটা সিলেক্ট করতে হয়, না এটা কোনটার? এই যে an experiment is, ও, এগুলা দিয়ে ওইভাবে কোশ্চেন ফাইনাল এক্সামে খুব একটা আসবে না সম্ভবত। তারপর ডেফিনেশন প্র্যাকটিসের জন্য দিয়ে রাখছে এটা সম্ভবত। an experiment is an activity with a number of possible outcomes, সত্য কথা। অথ- অথবা ডেফিনেশনটা মুখস্থ করে রাখতে হবে, দ্যাটস এনাফ। এই তারপরে বলছে স্যাম্পল স্পেসটা বুঝছেন, অল পসিবল আউটকাম যে, অফ এ এক্সপেরিমেন্ট। যে ট্রায়াল মানে হচ্ছে একটা এক্সপেরিমেন্ট একবার রান করা, এই যে সিঙ্গেল পারফরম্যান্স অফ সিঙ্গেল এক্সপেরিমেন্ট, আউটকাম, যে সিঙ্গেল সিঙ্গেল পারফরম্যান্স। পারফরমেন্স অ্যান্ড অফ এক্সপেরিমেন্ট, আর সাথে হচ্ছে ওই সিঙ্গেল আউটকাম। হ্যাঁ হ্যাঁ, মানে একটা এক্সপেরিমেন্ট মানে আপনি একটা ছক্কা যদি নিক্ষেপ করেন, ছক্কা নিক্ষেপ করলে একটা সিঙ্গেল আউটকাম আসবে, হয় এক আসবে, না দুই আসবে, না তিন আসবে, না চার আসবে, এরকম। মানে একটা এক্সপেরিমেন্ট একবার রান করালে আপনার একটাই আউটকাম আসবে, সেটা বোঝাইছে। জি, তারপরে বলছে কি যে probability is equal to the proportion of heads obtained from tossing a coin many times, this sentence represent। তাহলে এখন এখানে দেখেন এইটা আসলে কি বলছে, আমরা একদম প্রথম দিকে হচ্ছে প্রবাবিলিটির কিছু ডেফিনেশন পড়ছিলাম, কি যে আপনার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, তারপরে আপনার ওই যে ফ্রিকোয়েন্সি বেসড ডেফিনেশন ছিল, রিলেটিভ ফ্রিকোয়েন্সি বেসড। তো এখানে প্রবাবিলিটি আর এমনিতেও প্রবাবিলিটি জিনিসটা কাজ করে কি আপনার হচ্ছে হায়ার নাম্বার অফ ট্রায়ালের জন্য, কি যে আপনার ট্রায়াল সংখ্যা যত বেশি হবে, আমি যদি বলি এন হচ্ছে, এটা হচ্ছে নাম্বার অফ ট্রায়াল, নাম্বার অফ ট্রায়াল। তো এই এন এর মানটা, এই এন টেন্স টু যদি ইনফিনিটি হয়, তাহলে আপনি প্রবাবিলিটির একটা মানে এক্সাক্ট ভ্যালু পাবেন। যেরকম একটা কয়েনকে যদি আমি দুইবার টস করি, হতেই পারে কি যে দুইবার পর পর হেড পড়ে গেছে, কিন্তু একটা কয়েনকে যদি আমি 200 বার টস করি, তাহলে সেখান থেকে দেখা যাবে কি যে আপনার 98 বার হেড পড়ছে, আর হচ্ছে 102 বার টেল পড়ছে। কিন্তু এই নাম্বারটা যত বাড়াবো, তত আর কি হেড পড়া কিংবা টেল পড়া এটার প্রবাবিলিটি পয়েন্ট জি, ফাইভের দিকে যাবে। তার মানে এই যে এখানে আমরা 0.5 কেমনে করতেছি, এই যে 98 ডিভাইডেড বাই কত, 200, কিংবা এখানে 102 ডিভাইডেড বাই 200। তার মানে আমাদের এই জি, এন এর মানটা যত 50%। বাড়তেছে, যত বাড়তেছে আপনার হচ্ছে এই যে প্রবাবিলিটি অফ হেড পড়া কিংবা টেল পড়া, এই মানটা তত 0.5 এর দিকে যাচ্ছে। তো এইখানে এইটা আমরা বলতেছি এই যে 200 জনের মধ্যে কতজন, মানে আমি 200 জন মানুষ হচ্ছে 200 জন মানুষ নিলাম, তাদের জেন্ডার দেখলাম, তাহলে এই যে 98 জন দেখা যাচ্ছে মেল, অথবা 102 জন হচ্ছে ফিমেল, তাহলে তাদের প্রপোর্শনটা কত। তাহলে এই প্রপোর্শনের জিনিসটাই আসছে আসলে কি ফ্রিকোয়েন্সি থেকে। ফ্রিকোয়েন্সি কি ছিল মনে আছে? ফ্রিকোয়েন্সি বলতে আম, মানে একটা জিনিস কতবার আসছে বা এরকম হ্যাঁ একটা হ্যাঁ বিষয়। হ্যাঁ হ্যাঁ, একটা জি, জিনিস কতবার আসছে, মানে আমাদের ফ্রিকোয়েন্সি দুই ভাবে হতে পারে। আমরা ওই যে কোয়ালিটেটিভ ভেরিয়েবল দেখছিলাম, বিভিন্ন ক্যাটাগরিতে একটা জিনিস কতবার আসছে, কিংবা বিভিন্ন আমাদের ক্লাস ইন্টারভাল থেকে যে 10 থেকে 15, তাহলে যদি আমি কোনো দেখা যাচ্ছে কি যে একটা ক্লাস নিয়ে কাজ করি, যেখানে 10 থেকে 15 এর মধ্যে নাম্বার গুলো কতবার আসছে, ওই যে ট্যালি ট্যালি দিয়ে তারপর আমরা কাজ করতাম। তো মেনলি একটা নির্দিষ্ট ক্লাস ইন্টারভালে কিংবা একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কতগুলো অবজেক্ট আসতেছে, সেটা হচ্ছে তার মেনলি ফ্রিকোয়েন্সি। তো এখানে যেটা বলছে probability is equal to the proportion of heads obtained from a tossing a coin many times। তার মানে many times এটা হচ্ছে আপনার এখানে টোটাল n, আর এখানে একটা কয়েন টস করলে আমার হেড আসতে পারে, টেল আসতে পারে। আসতে তার মানে পারে। দুইটা জিনিস। এখন হেড আসার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল, সেটাকে আমরা বলতেছি যে প্রপোর্শন, আর এই প্রপোর্শনটাই আমাদের প্রবাবিলিটি বলছে, সেজন্য এটা আসলে ফ্রিকোয়েন্সি ভিউ। ঠিক আছে? জি, এখন মনে করেন এটা সাবজেক্টিভ ভিউ কখন হইতো, সাবজেক্টিভ তখনই হইতো কি যে আপনি বললেন কি যে a probability is equal to the proportion of heads obtained from a tossing uh, obtained from a obtained from tossing a coin many times is approximately, আপনি বলে দিলেন এটা 70%, আপনি নিজে থেকে বলে দিলেন। জি। আপনি যেটা বলতেছেন আমাকে জিজ্ঞেস করলে আমি আরেকটা বলবো, আপনার কোনো বন্ধুকে জিজ্ঞেস করলে সে আরেক রকম বলবে। মানে হুম, সাবজেক্টিভ হুম। বেসড, এটা পার্সন পার্সন টু পার্সন ভ্যারি করে। তাহলে সেটা হতো আপনার হলো সাবজেক্টিভ ভিউ। আর এটা কি লেখাটা, অ্যাক্সিওম নাকি এটা জানি না। সে যাই হোক, এক্সিওম বলতে দুইটা এক্সিওম প্রবাবিলিটি থাকে,
সেটা হচ্ছে প্রবাবিলিটি পিআই এর মানটা, এই যে প্রপোর্শন পিআই এর মানটা, ওটা যদি এরকম দেওয়া থাকতো কি যে 0 থেকে 1 এর মধ্যে হবে, তাহলে এটা একটা এক্সিউম হইতো। কিংবা হচ্ছে যদি আচ্ছা সামেশন অফ পিআই এটা ইকুয়াল টু হচ্ছে 1 হয়, তাহলে এই দুইটা অপশন, এই দুইটার কথা যদি এইদিকে বলা থাকতো, তাহলে এই এই অপশনটা হইতো। বুঝতে পারছেন? আচ্ছা। জি। প্রবাবিলিটি দুইটা অপশন। আর এ মিস্টেক, মিস্টেক কখন হইতো বলেন দিনই? কখন বুঝতে মিস্টেক, পারলাম না। মিস্টেক হইতো তখনই যদি বলতে কি যে হচ্ছে কি যে মনে করেন এটার সামেশন অফ প্রবাবিলিটির মানটা একের থেকে বেশি হবে, আচ্ছা। তাহলে এরকম মিস্টেক। কিংবা প্রবাবিলিটির মানটা নেগেটিভ হবে, এরকম যদি বলে তাহলে হচ্ছে আর কি আমরা বলবো কি যে এটা মিস্টেক। এখন এখানে একটা প্রশ্ন আছে, হুইচ ইজ দ্য প্রবাবিলিটি অফ টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি মনে আছে? তো বলছিলেন মানে মিউচুয়ালি ওই এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে একটি ঘটলে আর একটা ঘটবে না। একটার সাথে আরেকটা সম্পর্ক না। হ্যাঁ, কোনো সম্পর্ক নাই, কমন উপাদান নাই। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে একটি ঘটলে অপরটি ঘটবে না। ঘটবে না তার মানে কি, আমি একটা একটা ইভেন্ট যদি মনে করি এ, আর একটা ইভেন্ট যদি মনে করি বি, তাহলে এই দুইটার কোনো আপনার উপাদান থাকবে না, এটা একটা ফাঁকা সেট হবে। বুঝতে পারছেন? জি। তাহলে এখন এটার প্রবাবিলিটি বের করতে বলছে। প্রবাবিলিটি মানে কি? প্রবাবিলিটি মানে হচ্ছে আমাদের যদি স্যাম্পল স্পেসটা এস হয়, আমি বললাম এস হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস, তাহলে এখানে আমরা বলি কি এন অফ এস ডিভাইডেড বাই এন অফ এ ইন্টারসেকশন বি, এটাই কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি না? জি। তাহলে এটার মান তো হচ্ছে 0 ডিভাইডেড বাই এন অফ এস, তাহলে এটার মান কি 0। বুঝছেন আপনি? জিরোটা কেন হলো আমাকে একটু বলতে চান? জিরোটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি, একটি ঘটলে অপরটি ঘটবে না, তার মানে আমি এ কে জি। একটা ইভেন্ট বলতেছি, এ একটা ইভেন্ট, বি আর একটা ইভেন্ট। তো এ একটা ইভেন্ট কি হতে পারে, মনে করেন আমি একটা স্যাম্পল স্পেস নিলাম, তাহলে এস ইকুয়াল টু 1 2 3 4 5 6, ছক্কা দিয়ে বোঝালে আপনি খুব ভালো বুঝবেন। এ কে আমি বলতেছি হচ্ছে 1 3 5, আর বি কে আমি বলতেছি মনে করেন 2 4 6। তাহলে এই যে এ আর বি দুইটা যে ইভেন্ট, এই দুইটা ইভেন্টকে আমরা বলতে পারবো মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ এই দুইটা সেটের যদি আমরা ইন্টারসেকশন নিই কোনো কমন উপাদান থাকবে না। এই যে রুটটা ইউ এর মতো, এটা তো কমন, এটা বুঝেন? তো জি। এটা হ্যাঁ বলছিলেন এটা কম। কমন, কিংবা এটাকে আমরা বলি এ এন্ড বি, এ এন্ড এতেও আছে এবং বি তেও আছে, এমন উপাদান কি আছে কোনো? না। নাই। সেই জন্য এইটা এইটা সাইন, এইটা মানে সেটের ক্ষেত্রে কিছু নাই বলতে আপনার এই যে এই জিনিসটা ফাঁকা নিবেন, এটা মানে কিছু নাই, ফাঁকা সেট, জি। ফাঁকা সেট আর এমটি সেট বলে এটা। তো সেই জন্য, আর এন দ্বারা আমরা কি বুঝাইছিলাম? এন দ্বারা বুঝাইছিলাম একটা সেটে কতগুলো উপাদান আছে। জি। তো এখানে এ ইন্টারসেকশন বি তে উপাদান আছে কয়টা? 0টা। তাহলে হুম। 0 ডিভাইডেড বাই আপনার এই এন অফ এস এর মান তো অবশ্যই আলটিমেটলি জিরো। 0 থেকে বড়, জি। তো সেজন্য এটা ইকুয়াল টু 0। বুঝতে পারছেন? জি। এখন যদি মনে করেন আমি এখানে একটা মান দিয়ে দিলাম, এখন এটার প্রবাবিলিটি কি হবে বলেন দিনই? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটার অ্যান্সারটা কত হবে বলেন, দেখি কেমন বুঝেন। এটা তো কমন এরিয়া দুইটারই থ্রি আছে। হ্যাঁ, 3, তার মানে উপাদান কয়টা কমন? কমন উপাদান কয়টা? কমন আছে একটা, একটা কমন আসছে। তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে 6, এন অফ এস এখানে 6টা আছে, এই জন্য 6। বুঝতে পারছেন? জি। আর যদি এরকম বলতো কি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাহলে কি হইতো? এ ইউনিয়ন বি, তাই তো? হ্যাঁ, তার মানে এটা হচ্ছে অরের মতো কাজ করবে, তাই তো? হ্যাঁ। আগে এ ইউনিয়ন অরের বি মতো। এর মানটা বের করে নেন, এ ইউনিয়ন বি এর মানটা কত হয়? আহ, এটা হচ্ছে আগেরটার মতো ফর্মুলায় বসবে না এটা? আগের এখানে জাস্ট কত 1 3 5, জি। এটা ইউনিয়ন 2 4, আপনার হলো 6, ফোর সিক্স, জি। 6 3টা দিলাম, এটা এইটা দিলে যদি ধরেন। তাহলে ওয়ান জি। টু থ্রি ফোর ফাইভ সিক্স সবগুলো চলে আসছে না? হুম। তাহলে এখানে এন অফ এ ইউনিয়ন বি ডিভাইডেড বাই এন অফ এস,
তাহলে এটা কত 6/6, তার মানে এটার মান 1। হুম। বুঝছেন আপনি? যে এখানে এখানে যদি ওই রিপিট করে তারপরে কি হবে, যেমন ওখানে তিন তিন না, রিপিট করলেও বেশি সমস্যা আসছে। নাই, রিপিট করলেও সমস্যা নাই। এখানে বোঝায় কি যে এতেও আছে এ ইউনিয়ন বি, মানে এ অর বি। এ অর বি মানে হচ্ছে বোঝায় কি যে এ সেটেও আছে বি সেটেও আছে এমন উপাদান কি কি আছে। তো আপনি যখন 3 লিখে ফেলতেছেন, ঠিক আছে, হুম। যখন 3 লিখে ফেলতেছেন তার মানে কি এটা বুঝাইতেছে এ এতেও থাকতে পারে বিতেও থাকতে পারে। বুঝতে পারছেন? জি। আর এই যে এন অফ এ এটা বলতে যদি দুইটা করে লেখা যায়, যে এখন এন অফ এ বলতে বোঝায় আসলে যে এ সেটে অভিন্ন কয়টা উপাদান আছে, অভিন্ন কয়টা অভিন্ন কয়টা উপাদান আছে। মানে আপনি যদি এখানে আমি লিখলাম কি যে মনে করেন এ সেট ইকাল টু আমি এখানে দিলাম কি যে 2 2 2 2, তো এটারও কিন্তু এন অফ এর মানটা হবে হচ্ছে 1, কারণ এখানে কি অভিন্ন উপাদান আপনার লেখা একটা। লেখা আসছে না। না আসার তো কথা না। জি, এবার আসছে। হুম হুম, এবার আসছে। এই যে দেরিতে আসছে। হুম। এ সেটের যে কথাটা বলছে দেখেন, এ সেটের কথা বলছি কি যে এ সেটের আপনার দেখেন 2 2 2 দিছি, কিন্তু এন অফ এর মানটা হচ্ছে 1। বুঝতে পারতেছেন? এটা কিভাবে ওয়ান হলো? কারণ এই এন অফ এ বলতে বোঝায় এ সেটে, এই যে এ সেটে অভিন্ন কয়টা উপাদান আছে। যদিও এত ডিপি আপনাদের লাগে না, সেজন্য আমি এগুলো দেখা নাই অত, কারণ আপনাদের ডিরেক্টলি দেওয়া থাকে তো। মানে আপনি এখানে 3 3 হলো না কেন জিজ্ঞালেন বলে আমি এটা দেখাইলাম। আচ্ছা, অভিন্ন কয়টা উপাদান, মানে আমি যদি বলি কি যে 1 2, একই রকম উপাদান কয়টা? একই রকম এইটা যদি থাকে, এটা যদি থাকে তাহলে আপনার হচ্ছে এখানে এন অফ এ এটার মান হবে হচ্ছে এখানে, তাহলে হচ্ছে কত 1 2 3, এই তিনটো একই রকম আছে, সেজন্য এই যে তিনটাকে ওখানে একটা একটা ধরতে না। হবে, তাহলে এটা হচ্ছে 3 টোটাল। এগুলো আপনার হুম, লাগবে না, এগুলো নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। আচ্ছা। তারপরে এখানে কি বলছে চ্যাপ্টার 2, এগুলো তো দরকার নাই, এগুলো তো এখানে তো কিছু আপনাদের হুম। হয়তো ওই চ্যাপ্টার টুপ্টার পড়লে তখন বুঝতে হবে। তারপরে এটা বলছে হোয়াট ডাজ দ্য দামি ভেরিয়েবল প্যারামিটার সিগমা রিপ্রেজেন্ট ইন দ্য রিগ্রেশন মডেল প্রাইস where I is an indicator for properties of a desirable। তো এখানে ডামি ভেরিয়েবল তো আমরা এগুলো পড়ি নাই, পরে আছে। তারপরেও আপনি যদি চান আমি আপনার একটু আইডিয়া দিতে পারি। একটু এমসিকিউ গুলো একটু সলভ করে দেন, তাহলে ভালো হবে একটু। আম, তো আগে থাকলো। তো মেইনলি আসলে মডেল কিভাবে কাজ করে আমি একটু এই আইডিটা দিই, তারপরে আপনার কাজ করতে পারি। আমি জাস্ট মডেলের কথা বললাম, মডেল। তো মডেল মেনলি আমি একদম ডিরেক্ট আলোচনাতে চলে যাচ্ছি, মডেল কি কত প্রকার হ্যান ত্যান এগুলো নিয়ে কোনো কথাবার্তা না বলে ডিরেক্ট একদম খাঁটি বাংলায়, ঠিক আছে, মানে গ্রাম অঞ্চলে যেটা হয় আর কি, গালিগালাজ না করে সরাসরি মার শুরু। ওয়াই ইকাল টু আমরা বলতেছি হচ্ছে আলফা প্লাস বিটা এক্স প্লাস হচ্ছে এখানে একটা ইরোর টার্ম থাকে। তো এইখানে আমি জাস্ট এই এই জিনিসটাই ব্যাখ্যা করি। এইখানে মেইনলি যেটা আমরা লিখতেছি এটাকে আমরা বলতেছি একটা লিনিয়ার রিগ্রেশন মডেল, ঠিক আছে। এখন কথা হইতেছে এটাকে লিনিয়ার কেন বলতেছি। লিনিয়ার আমরা এই জন্যই বলতেছি, এখন এই যে এই আলফার এই পাওয়ারটা হচ্ছে 1, বিটার এই পাওয়ারটা 1। আলফা বিটার পাওয়ার যেখানে 1 থাকে, মানে এই আলফার বিটাকে বলা হয় এই মডেলের প্যারামিটার। আলফা বিটার পাওয়ার যেখানে 1 থাকে, যদি প্যারামিটারের পাওয়ার 1 থাকে সেটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেল। তো এইখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই ওয়াই জিনিসটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবল, আর এই এক্সটাকে আমি বলতেছি হচ্ছে আপনার কন্টিনিউয়াস ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো এখানে যেটা হচ্ছে তাহলে এই যে লিনিয়ার রিগ্রেশন মডেল যখন আমি করতেছি, লিনিয়ার রিগ্রেশন মডেলে এই ওয়াইটাকে আমরা বলি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাও কন্টিনিউয়াস ভেরিয়েবল। আর এই যে ওয়াইটা, এই ওয়াইটাকে আমরা বলি হচ্ছে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এই যে এক্স,
এই এক্সটাকে আমরা বলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, দুইটাই তো কন্টিনিউয়াস ভেরিয়েবল, তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে একটা ডিপেন্ডেন্ট হয়ে গেল, একটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। হ্যাঁ, আমি আপনার বাস্তব উদাহরণ দিলে আপনি আরো ভালো বুঝবেন। এখানে আপনি এখন বাস্তবতায় ফিরে আসেন। এখন আপনি মনে করেন হচ্ছে এই যে এক্স, এই এক্সটাকে আমি বলতেছি হচ্ছে আপনার এক্সপেন্ডিচার, না এক্সটা হচ্ছে আপনার ইনকাম। মানে আমি দুইটা ভেরিয়েবলের কথা বলছি কি যে আপনার নিচে কি আপনি বলেন, একটা ভেরিয়েবল বলতেছি আমি হচ্ছে ইনকাম, আর একটা ভেরিয়েবল আমি বলতেছি হচ্ছে এক্সপেন্ডিচার। তো এটার মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবেন? আচ্ছা, এক্সপেন্ডিচার এটা হচ্ছে ডিপেন্ডেন্ট করবে, কারণ ইনকামের উপরে তো আমার খরচের হ্যাঁ হ্যাঁ, নির্ভরতা সেটাই। থাকবে। তার মানে এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে এক্সপেন্ডিচার, ঠিক আছে? আচ্ছা, আর এই যে ইনকামটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখানে আমরা এখানে মডেলটা কেমনে ফিট করছি, এখানে আমাদের ডেটা থাকবে কি যে আপনার দেখা যাচ্ছে গত 2 থেকে 2.5 বছরের আপনি প্রত্যেক মাসের খরচ খাতার মধ্যে লিখে রাখছেন, আর প্রতি মাসের আপনার যে ইনকাম ওটা খাতার মধ্যে লিখে রাখছেন। দিয়ে আপনি চিন্তা করতেছেন কি যে আগামী 5 মাসে আমার কত টাকা খরচ হইতে পারে, কত টাকা ইনকাম হইতে পারে, দিয়ে এটা নিয়ে আপনি আর কি আপনার সাংসারিক জীবন পরিচালনা করবেন। তো এইখানে আমরা যখন লিনিয়ার রিগ্রেশন মডেল করতেছি, তখন হচ্ছে আমার যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা থাকবে সেটাও হচ্ছে আপনার কন্টিনিউয়াস ভেরিয়েবল হবে। আবার যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল হবে। এখন কথা হইতেছে ডামি ভেরিয়েবল তাহলে কই থেকে আসবে? আপনি কি এতটুকু বুঝছেন এটা? জি জি, খুব সুন্দর হয়েছে বোঝানোটা, যদিও হয়তো প্রথম পড়ছি এটা, কিন্তু বুঝতে পারছি এই পর্যন্ত। এখন আসেন হচ্ছে ডামি ভেরিয়েবল। ডামি ভেরিয়েবল আমি একদম সিম্পল, মানে সব থেকে মোস্ট সিম্পলেস্ট ভার্সন যেটা, সেটা আপনাদের বলার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমাদের সিম্পলি লাগবে ভাই। জি। ডামি ডামি ভেরিয়েবল জিনিসটা কি? ডামি ভেরিয়েবল হচ্ছে, এখন দেখেন এই যে আপনার যে এক্সপেন্ডিচার, এই এক্সপেন্ডিচারটা কি শুধুমাত্র ইনকামের উপরে নির্ভর করে? এটা হতে পারে কি যে আপনার দেখা যাচ্ছে কি যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যেটা আছে, মনে করেন হচ্ছে আপনি এমন একটা মাস নিয়ে কথা বলতেছেন যেখানে মনে করেন হচ্ছে দুর্গা পূজা আছে, কিংবা যেখানে হচ্ছে মনে করেন আপনার আমাদের হচ্ছে ঈদুল আজহা আছে, কিংবা ঈদুল ফিতর আছে, কিংবা ধর্মীয় কোনো উৎসব আছে, কিংবা হচ্ছে যে যার যার আমরা হচ্ছে ইনকাম আর এক্সপেন্ডিচারের ডেটা নিয়ে কথা বলতেছি, সে ছেলে কিংবা মেয়ে, সে আপনার হচ্ছে পরিবারের প্রধান কি প্রধান না। তাই এরকম কিছু একটা ইফেক্ট থাকতে পারে। মানে আমি যে ভ্যারিয়েবল গুলো বলতেছি সেই ভ্যারিয়েবল গুলো আসলে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তো যখন আমি মডেলে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে সেট করতে চাবো, একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল দিয়েও আমি আসলে মনে করেন এখানে এই মডেলের ক্ষেত্রে আমি আরেকটা ভেরিয়েবলকে ইনপুট করতে চাচ্ছি, সেটাকে বলছি এটা ওয়াই ইকাল টু, আমি বলতেছি হচ্ছে আলফা প্লাস বিটা 1 এক্স প্লাস বিটা 2 এক্স প্লাস হচ্ছে ইরোর টার্ম। তো এখানে আমি এই এক্সটা, এই x1টাকে আমি বলতেছি ইনকাম, ঠিক আছে? জি, আর এই এক্স টু ভেরিয়েবলটাকে আমি রিলিজন বলতে পারি কিংবা জেন্ডার বলতে পারি। এটাকে আমি বললাম কি যে জেন্ডার। ক্যাটাগরিক্যাল হয়ে গেল। হ্যাঁ, জি। তাহলে তাহলে এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল। আর এইটা আমি বললাম এটা সে আপনার এক্সপেন্ডিচারই আছে। মানে জি। জেন্ডারের উপরে কি এক্সপেন্ডিচার নির্ভর করতে পারে না? মেয়েরা কিন্তু বেশি খরচ করে, বুঝছেন? বাজার জি, টাজারে গেলে এরা প্রচুর টাকা খরচ করে। বাজারে না দিতে যায় ঠিক ওদের। জি। তো এখন এই যে জেন্ডার, তাহলে জেন্ডারটা হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। কিন্তু আমি যখন লিনিয়ার রিগ্রেশন মডেল যখন করছিলাম, তো লিনিয়ার রিগ্রেশন মডেলে আমার হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ছিল এক্সপেন্ডিচার, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ছিল হচ্ছে ইনকাম। কিন্তু যখন আমি এই যে জেন্ডারকে ইনকামটা ছিল মডেল, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ জেন্ডারটাকেও মনে করেন এই যে এক্স দিয়ে যে মডেল গুলো লেখা হয়, ওয়াই মানে বুঝতে হবে কি যেটা ডিপেন্ডেন্ট, সমানের বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পারছেন? জি বা এক্স জি। দিয়ে যেটাকে লেখা হয়। কিন্তু আপনি এটাও বুঝতে পারেন কি যে এক্সপেন্ডিচার হচ্ছে আর হলো জেন্ডার, যেহেতু ইনকামের এখানে কথাবার্তা আছে, তার মানে জেন্ডারের একটা ইফেক্ট এক্সপেন্ডিচারের উপরে থাকবে। তাহলে এই যে আচ্ছা, একটা জেন্ডার, প্রশ্ন আছে ভাই হ্যাঁ বলেন। এই পর্যন্ত। হুম, যেমন হচ্ছে X1, এখানে আমরা হচ্ছে ইনকাম এটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরলাম, জেন্ডার কে কি তাহলে হ্যাঁ হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো এখানে X2 কে? হ্যাঁ, জেন্ডারটাও এখানে ইন্ডিপেন্ডেন্ট, কারণ জেন্ডারটার উপরে জেন্ডার কি হবে সেটার উপরে ডিপেন্ড করে এক্সপেন্ডিচারটা চেঞ্জ হবে।
জেন্ডার যদি ছেলে হয় জি, খরচটা কম হবে, মেয়ে হলে খরচটা বেশি হবে। তার মানে হ্যাঁ, মেক সেন্স। জি, মূল কথা হইতেছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে সে সকল ভ্যারিয়েবল যে সকল ভ্যারিয়েবল গুলো অন্য ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করবে, অন্য ভ্যারিয়েবলের জন্য তাদের মান চেঞ্জ হবে। আর জি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে একটা মডেলের মধ্যে সেই ভ্যারিয়েবল যার জন্য অন্য আর একটা ভ্যারিয়েবলের মান চেঞ্জ হবে। এই যে যার জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মানটা চেঞ্জ হয়, আপনি জাস্ট একটা জেনে রাখেন তাহলেই হবে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি, যেটা অন্যের উপরে নির্ভর করবে। ইন্ডিপেন্ডেন্টের কথাটা বললাম না, কারণ হচ্ছে কিছু কিছু মডেল থাকে, ওই মডেলের ক্ষেত্রে যেটা আপনার ইন্ডিপেন্ডেন্ট মনে হবে কিন্তু দেখা যাচ্ছে ওইটাকে ডিপেন্ডেন্ট দিয়ে লিখে রাখছে। যেরকম এই মডেলের মধ্যে আমি যদি বলি ইনকামের সাথে জেন্ডারের একটা সম্পর্ক আছে না? ডেফিনেটলি। হ্যাঁ, তাহলে এখন এখানে আপনার মনে হবে কি যে ইনকামটা ডিপেন্ডেন্ট আর জেন্ডারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আসলে আমাদের ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট এটা চিনতে হবে। সব থেকে শর্ট টিপস ফাঁকিবাজি যেটা, সেটা হচ্ছে সময় এই যে ইকুয়ালের যদি বাম পাশে থাকে তাহলে সেটা ডিপেন্ডেন্ট, ডান পাশে থাকলে ইন্ডিপেন্ডেন্ট। আর এমনিতে একটা মডেল দেখে আপনাকে বলে দিল কি যে এখানে তিনটা ভেরিয়েবলের কথা বলে দিল, যে একটা হচ্ছে এক্সপেন্ডিচার, একটা হচ্ছে ইনকাম, আর একটা হচ্ছে জেন্ডার, দিয়ে এটা দিয়ে মডেল, কিংবা আপনাদের মডেলটা তো দিয়েই দিছে, এগুলো নিয়ে আপনার প্যারা খাওয়া লাগে। তো এইখানে মেনলি আমাদের যেটা ডামি ভেরিয়েবলের কথা আমরা বলছিলাম সেটা হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে লিনিয়ার রিগ্রেশন মডেলে ইনপুট করার জন্য আমরা সরাসরি এই জেন্ডার ভেরিয়েবলটাকে ইউজ করতে পারি না। কারণ জেন্ডার ভেরিয়েবলের পারি না। পারি না, কারণ জেন্ডার হতে পারে কি আচ্ছা, মেল হতে পারে অথবা কি ফিমেল হতে পারে, তাই না? জি, তো মেল ফিমেল আপনি এই মডেলের মধ্যে কেমনি, মডেলের মধ্যে তো আমরা ডেটা ইনপুট করি, এই মেল ফিমেল তো আর ইনপুট করি না, তাই না? হুম, জি, তো সেই জন্য জেন্ডার ভেরিয়েবলটাকে আমরা রিপ্লেস করি একটা ডামি ভেরিয়েবল। তো ডামি ভেরিয়েবলটা আমরা কিভাবে করি, দেখা যাচ্ছে আমি মেলের জন্য 0 পুট করি আর ফিমেলের জন্য 1 পুট করি। বুঝতে পারছেন? জি, তো এইটাই হচ্ছে ডামি ভেরিয়েবল, মানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে লিনিয়ার রিগ্রেশন মডেলে ইনপুট করার পরিবর্তে আমরা ডামি ভেরিয়েবল ইনপুট করি, ওই ক্যাটাগরিক্যাল ভ্যালুতে নিউমেরিক্যাল ভ্যালু সেট করি। ঠিক আছে? জি। একটু ইনপুট করে দেখেন তো দেখি বিষয়টা। এখানে জি, মানে এই যে 0 বা 1 ইনপুট হবে কিভাবে তাহলে এখানে? এখানে তাহলে আমরা X2 র ওই তখন জায়গাতে। আমাদের মডেলটা হয়ে যাবে এরকম: আলফা প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2। এখানে আমি একটা ভেরিয়েবল ডামি ভেরিয়েবল ডি আনলাম, ডি প্লাস হচ্ছে এপসাইলন। এখন এখান থেকে মডেল যখন আমরা এস্টিমেট করে ফেলি, মানে এটা তো আমাদের হচ্ছে জেনারেল মডেল, এই এপসাইলন এটা কি, এটা হচ্ছে আমাদের ইরোর টার্ম। ইরোর টার্ম জিনিসটা কি, এখানে তো আমি এক্সপেন্ডিচারের উপরে শুধুমাত্র দুইটা ভেরিয়েবল কনসিডার করছি, এই যে ইনকাম আর জেন্ডার। এখন ইনকাম আর জেন্ডার বাদে আরো অনেক ভেরিয়েবল আছে না, যেটা এক্সপেন্ডিচারের উপর আপনার হচ্ছে প্রভাব ফেলতে পারে। যেরকম রিলিজিয়ন থাকতে পারে, জি, তারপরে আপনি হচ্ছে মানে ইতালির কোন শহরে থাকতেছেন সেটার উপর একটা ইফেক্ট করতে পারে, আপনি বাংলাদেশেই কোথায় থাকতেছেন, আপনার মানে ফ্যামিলির ইকোনমিক স্ট্যাটাস কেমন, এরকম হাজারটা ভেরিয়েবল পাবেন চিন্তা করলে, যেটা এক্সপেন্ডিচারের উপরে প্রভাব ফেলতে পারে। কিন্তু আমরা শুধুমাত্র দুইটা ভেরিয়েবল নিয়ে এখানে কনসার্ন, একটা হচ্ছে ইনকাম আর একটা জেন্ডার। তার মানে আরো যে ভেরিয়েবল গুলোর আপনার টোটাল যে ইফেক্টটা আছে সেটা আমরা বলছি ওইটা এই ইররের মধ্যে চলে যাবে, ওইটুকু আমাদের ভুল। বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু আমরা ওইগুলোকে উল্লেখ করছি না বা হ্যাঁ, ওইগুলোকে হ্যাঁ, আনছেন এই জন্য কি ইরোরটা হ্যাঁ, ইরোরটা আমার আসছে। হ্যাঁ, ওইগুলোকে আমরা কনসিডার করতেছি না, সেই জন্য এখানে ইরোর টার্মটা আসছে। ঠিক আছে? জি, আর ইরোর টার্ম থাকবেই, সব মডেল ইরোর টার্ম থাকবে, কারণ আমরা আসলে আপনি যতই ভ্যারিয়েবল কনসিডার করেন না কেন, কিছু না কিছু ভ্যারিয়েবল থেকেই যাবে। আবার ভ্যারিয়েবল বেশি কনসিডার করলেও সমস্যা, এত কিছু আপনার জানার দরকার নাই আপাতত। তো এইখানে মডেলটা যখন আমরা এস্টিমেট করে ফেলি, যে ওয়াই হ্যাট এটা ইকুয়াল টু আলফা 1 প্লাস আ- আচ্ছা, এস্টিমেট দিয়ে কি বললেন একটু আমাকে এটা একটু বলেন। এস্টিমেট মানে একটা হচ্ছে, সাইন ইউজ করছেন অবশ্যই। এখন দেখেন এখানে এখানে আমি দাঁড়ান আমি এটা লিখে নিই, তারপর আপনারা বলতেছি। এখানে বিটা 2 ডি। তো এইখানে আমি মনে করেন এখানে শুধুমাত্র এটা একটা ভেরিয়েবল দিয়ে চিন্তা করি, এখানে আমি এই বরাবর এক্সপেন্ডিচার আর এই বরাবর হচ্ছে আমার ইনকাম। ঠিক আছে? তো আমি এস্টিমেটের কথা তো আসছে, তো আমি দুইটা ভেরিয়েবল দিয়ে জাস্ট আলফা প্লাস আলফা হ্যাট বিটা হ্যাট আর হচ্ছে এক্স, এই ওয়াইটাকে আমি বলতেছি এক্সপেন্ডিচার আর ইনকামটা হচ্ছে এক্স। এখন আমার কাছে রিয়েল লাইফে আসলে কি থাকবে, রিয়েল লাইফে আমার কাছে ডেটা থাকবে, একটা ওয়াই থাকবে একটা এক্স থাকবে।
এই যে আমার ইনকাম হচ্ছে 1500, আমি খরচ করছি 1300। তারপরে আমার ইনকাম 1700, খরচ করছি 1650। ইনকাম 1800, খরচ করছি 2200 টাকা ধার করছি। তো এইখানে এই যে ডাটাগুলো থাকবে, এই ডাটাগুলো আমরা এই যে এখানে এক্স আর ওয়াই এক্সিস বরাবর এখানে ডাটাগুলো ইনপুট করি, ঠিক আছে? জি। এখন আমরা যেটা করি, আমরা যারা এই যে পরিসংখ্যান পড়ি, তারা আসলে মেনলি যেটা করি সেটা হচ্ছে এই যে এক্সপেন্ডিচার আর ইনকাম, এটার একটা আমরা এস্টিমেট লাইন দিই, এই যে ফিটেড লাইন করে। ফিটেড লাইন বলতে কি, এখানে আপনার ওই যে রিগ্রেশনের ফর্মুলা ব্যবহার করে আমরা এখানে আলফা আর বিটার মানটা বের করি। এখন এই আলফা আর বিটার মানটা এই যে ডাটা সেট গুলো আছে, এই ডাটা সেট গুলোর ক্ষেত্রে সব থেকে বেস্ট ফিট লাইন কোনটা। যেরকম যদি এই ডাটা সেটটা খুবই ভালো হয় তাহলে এরকম হইতে পারতো, কি যে একদম একই লাইনের উপর দিয়ে। এস্টিমেট জিনিসটা হইতেছে, এস্টিমেট তো আমরা এখনো করি নাই। মনে করেন আমার কাছে একটা পপুলেশন আছে এইখানে। আ- আচ্ছা, আ- আপনি কি কিছু জিজ্ঞাবেন? আচ্ছা, একটা কথা বলি ভাই। হুম। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখন আমাদের এই এমসিকিউ গুলো সলভ করতে করতে যে বেসিক গুলো লাগবে, আম, সে সেটাই ইয়ে করবেন। তারপরে হচ্ছে ওই ওপেন কোর্সিনের সময় আমরা যতটুকু কভার করতে পারলাম করলাম, তারপরে তো আমরা নেক্সট মান্থে আবার ধরবোই। আপনি সেইভাবে আহ, আপনার মতো করে পড়ান। এই যে আমরা এক্স বারের মান বের করছিলাম না, এক্স বার, এক্স বারের কথা মনে জি। আছে আপনার? স্যাম্পল মিন। উম, আমাকে তাও একটু বলে দেন। জি, এক্স স্যাম্পল। জি। এক্স বার ইকুয়াল টু ছিল সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন। গড় বের করছিলাম আমরা। জি। হুম, হুম। এই এক্স বারটা হচ্ছে মিউ এর একটা এস্টিমেট, মানে মিউ হ্যাড এটা ইকুয়াল টু হচ্ছে আপনার এক্স বার। মানে মূল কথা হচ্ছে, আমরা তো প্যারামিটার গুলো আসবে কখন, প্যারামিটার সবসময় পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স। একটা পপুলেশন ডেটা সেট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে যে মানগুলো পাবেন সেগুলো হচ্ছে প্যারামিটার ভ্যালু। আর যদি একটা স্যাম্পল ডেটা নিয়ে কাজ করেন তাহলে সেখান থেকে যে মানগুলো পাবেন সেটা হচ্ছে আপনার এই যে এস্টিমেটেড ভ্যালু। এইখানে আমরা এই যে মিউ, মিউ যেটা ছিল কি, মিউ আমাদের ছিল হচ্ছে পপুলেশন মিন। কিন্তু যখন আমরা একটা স্যাম্পল নিয়ে কাজ করতেছি তখন আসলে কি পপুলেশন মিনটাই কত হতে পারে। এই যে আমি আমাদের ক্লাস আপনার একটা ক্লাসে 100 জন আছে, 100 জনের পরিবর্তে আমি 10 জনকে নিয়ে কাজ করতেছি। 10 জনকে নিয়ে কাজ করে আমি বলতেছি ওই ক্লাসে গড় হাইট এত হতে পারে। এই ওই ক্লাসের গড় হাইট আমি মনে করেন 170 সেন্টিমিটার বললাম। এই 170 সেন্টিমিটার দ্বারা আমরা কি বলি, যে ওই ক্লাসের গড় হাইটটা হচ্ছে 170 সেন্টিমিটার। কিন্তু এখানে দেখা যাচ্ছে পপুলেশন নিয়ে কাজ করলে এটা 180 সেন্টিমিটার হইতে পারতো, কিংবা এটা 170 সেন্টিমিটারও হইতে পারে। মূল কথা হইতেছে পপুলেশন সম্পর্কে আমি যে স্যাম্পল উপরে বেস করে পপুলেশন সম্পর্কে একটা আইডিয়া দিলাম, পপুলেশনের মানটা কত হতে পারে এটা একটা এস্টিমেট করলাম। এটা যেটার মাধ্যমে আমরা এস্টিমেট হুম, করতেছি হুম। সেটাকে আমরা বলতেছি একটা এস্টিমেট। আচ্ছা। এখন এইখানে আসি, এখানে যেটা হইতেছে আমাদের মডেলটা ছিল মনে করেন হচ্ছে ওয়াই ইকাল টু আলফা প্লাস বিটা এক্স প্লাস হচ্ছে এপসাইলন। তাহলে এই মডেলে যদি আমাদের আমরা অল পসিবল জিনিস কনসিডার করতাম, কি যে আমাদের পপুলেশন ডাটা আমার কাছে গিভেন দেওয়া আছে, তাহলে তাহলে ওইটা ব্যবহার করে যেটা পাইতাম সেটা হচ্ছে আলফার বিটার ভ্যালু। কিন্তু এখানে আমরা একটা স্যাম্পল নিচ্ছি, স্যাম্পল ডেটার উপরে বেস করে এই আলফা বিটার পরিবর্তে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে আলফা হ্যাট বিটা হ্যাট। এটা কাইন্ড অফ মিউ এর পরিবর্তে যেরকম আমরা এক্স বার বের করলাম এরকম। আমি কি বুঝাতে পারছি? জি। এখন এখন আমরা এই যে এখানে যেটা বলতেছিলাম, যে আমাদের যে মডেলটা চলে আসলো, এখন এই মডেল দিয়ে আমরা আসলে কি করি, মডেল দিয়ে আমরা আসলে এটা দেখি যে এখানে যেরকম জেন্ডারটাকে আমরা অ্যাড করছিলাম, জেন্ডারের ক্ষেত্রে কি ছিল, জেন্ডারের ক্ষেত্রে আমাদের জেন্ডারের মানটা কি, যদি হচ্ছে মেল হয় তাহলে আমরা বলছি এটা 0, আর যদি ফিমেল হয় তাহলে হচ্ছে এটা 1। তাহলে এখন এখান থেকে আমি ডি এর মান একবার 0 বসায় আমি ওয়াই হ্যাটের মান বের করতে পারবো। তাহলে এটা হবে কি আলফা হ্যাট প্লাস বিটা 1, যদি 0 বসাই তাহলে কি হবে বিটা 2, এটা হচ্ছে x1। আর এখানে আমি বললাম কি যে ডি ইকুয়াল টু 0, আর হচ্ছে যদি ডি ইকুয়াল টু 1 হয়, ডি ইকুয়াল টু 0 হলে তো না, এটা তো ডি ইকুয়াল টু 1, প্রথমটা জিরো, জিরো ধরে যদি করেন। ডি ইকুয়াল টু 1 বসালাম, আর পরবর্তী যদি 0 বসাই তাহলে এখান থেকে আমি
আলফা হ্যাট প্লাস বিটা 1 x1। বুঝতে পারছেন? এখন আমি এই দুইটা থেকে বুঝতে পারতেছি এইখানে মানে কি ডি ইকাল টু 1 বসাইছি, মানে কি ডি ইকাল টু 1 আমাদের ছিল কোথায়? এই যে ফিমেল, তার মানে ফিমেলের জন্য এক্সপেন্ডিচার কেমন সেটা আমি এই মডেল থেকে বের করতে পারবো। আর এই যে ডি ইকাল টু 0 মানে কি মেলের জন্য এক্সপেন্ডিচার কেমন সেটা আমি এই মডেল থেকে বের করতে পারবো। আচ্ছা আমাকে একটু বলেন, সেটা হচ্ছে ফিমেলের জন্য 1 ধরা হলো, ওই যে হুম। ওয়াই ইকুয়াল টু ওই যে এক্স প্লাস বিটা 1, তারপর কি লিখছেন? y বিটা ইকাল টু 1 এক্স 1। কোন কোন জায়গায় এইখানে? না এখানে না, এই যে বি বি ইকুয়াল ডি ইকুয়াল 1 ধরছেন ওই লাইনটাই, তার হ্যাঁ, পাশে যেটা। আলফা প্লাস বিটা 1 x1 বিটা 2, এই যে এখানে মানটা বসেছি, এই মানটা এখানে বসেছি। কোথায়? এই যে এইখানে এই মানটা এই যে এখানে বসে ডি ইকাল টু 1। জি, কিন্তু ওর পাশে যেটা যেটা করছেন এই মডেলটা আমাকে একটু বলেন, মডেলটা বোঝা যাচ্ছে না লেখার কারণে। এই যে এখানে এখানে আলফা 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 হ্যাট এখানে থাকলো, এটা এখানে থাকলো, খালি এখানে ডি এর পরিবর্তে 1 বসেছি। ডি এটাই কি 1 হবে না ইনটু? আপনার কলম দিয়ে কি আপনি কিছু আঁকাচ্ছেন? আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, এই জন্য আমি বুঝছি না আপনি কোথা থেকে বলছেন। আচ্ছা, আমি আপনার নতুন করে এটা নেটওয়ার্কের আমি সমস্যা দেখাইতেছি। মনে হয়। আমার নেটওয়ার্কের সমস্যা না, আমার জি। নেটওয়ার্ক একদম ঝাক্কাস। না না, শো করছে, আপনি যখন কথা বলছেন তখনই শো করছে যে আপনার নেটওয়ার্কের ভিতরে প্রবলেম চলছে, এটা তো দেখা যায়। এটা তো কি- আমার এখানে শো এটা- করে। হ্যাঁ, না আচ্ছা আপনার, এখানে আমার এখানে একটু আগে সমস্যা হতেছিল, তবে এখন আপনারটাই মাঝে মধ্যে দেখাচ্ছে আর আচ্ছা কি। এখানে দেখেন, ঠিক না? এখানে আমাদের ডিটা ছিল হচ্ছে ডামি ভেরিয়েবল, ঠিক আছে? তো এখানে আমি যদি বলি ফর ডি ইকাল টু 1, ডি ইকাল টু 1 মানে হচ্ছে কি আমাদের ফিমেল, তাহলে ওয়াই হ্যাট এটার মান কি হবে? এই আলফা হ্যাট প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2 ইনটু কি 1। বুঝতে জি। পারছেন? তাহলে এখানে হ্যাঁ। আলফা হ্যাট প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2। জি। আর এখানে যদি ফর ডি ইকাল টু ওই। 0, ঠিক জি। আছে, তাহলে এটা কি মেইল, তাহলে এটার তার মান কি মানে হবে? বিটা 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 2 পর্যন্ত আসবেন না, এক্স 1 পর্যন্ত আসবে, ওটার সাথে গুণ হয়ে 0 হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন এইটার মাধ্যমে কি এই ডামি ভেরিয়েবলটার মাধ্যমে আমি কি মেল আর ফিমেলের এক্সপেন্ডিচারটা কি তুলনা করতে পারলাম না? ডেফিনেটলি। তাহলে এইটাই আসলে ওই যে একটা জেন্ডারটা ছিল ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, আর এই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটাকে আমরা ডামি ভেরিয়েবলে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে আমরা ওই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ইফেক্টটা মেজার করতে পারলাম। এটাই মেইনলি হচ্ছে ডামি ভেরিয়েবল। তো এখন এইখানে আসেন, তো এইখানে কি বলছে? হোয়াট ডাজ ডামি ভেরিয়েবল প্যারামিটার সিগমা রিপ্রেজেন্ট, তাহলে সিগমা ওটা এখানে দেখা যাচ্ছে না, ইয়ে আসেনি। আসে নাই, আসছে এখন? হুম, হুম, হুম। না, পিডিএফ এর ওই ফাইলটা দেখা যাচ্ছে না, আপনি মানে ওখান থেকে কিছু বলছেন। পিডিএফই তো আসছে, এখন আসে নাই? আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে? আপনি কি নতুন করে আরো একবার প্রেজেন্ট দিয়ে দেখবেন? আচ্ছা, দেখতেছি। তো সমস্যা তো হওয়ার কথা না। না, এখানে শো করছে পুরো নেটওয়ার্কের জন্য ক্রস দেখাচ্ছে আপনার ওইটা। আমার তো এখানে ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে, এই যে আপনি এই যে এখানে দেখেন, এই যে ফুল নেটওয়ার্ক। না না, ফুল নেটওয়ার্কের সাথে এটা ইয়ে না, অনেক সময় ওই যে আচ্ছা, হতে পারে আপনার সেটা। পুরো নেটওয়ার্ক, যে হুম হুম। অনেক সময় অনেক এখন এই যে ইউজারের এই কারণে প্রশ্নটা দেখেন, যে, প্রশ্নটা কি বলছে? আপনি কি পিডিএফ দেখতে পাচ্ছেন? না না, দেখতে পাচ্ছে না পিডিএফ, জাস্ট আপনার কথা শুনছে। ও আচ্ছা, তাহলে তো সমস্যা। তাহলে দাঁড়ান আরেকবার করে দেখি। আমার এটা তুমি, জি আরেকবার ট্রাই করে দেখেন। প্রেজেন্টেশনটা অফ হয়েছে তাই না? জি। আমরা শুধু উইন্ডোজে থাকলেই তো দেখতে পাবো আর কি, তাহলে আর আমাদের বাড়তে হবে। এবার আসছে। এবার পিডিএফ আসছে? জি আসছে। এখন এখানে দেখেন,
যে what does dummy variable parameter sigma represent in the regression model price, তাহলে এই যে এখানে এই আই আই এটা হচ্ছে আমাদের ডামি ভেরিয়েবল, কিংবা ডামি ভেরিয়েবলের আর একটা নাম হচ্ছে ইন্ডিকেটর ভেরিয়েবল। ঠিক আছে, এটাকে ইন্ডিকেটর ভেরিয়েবলও বলে, আবার অনেক সময় বাইনারি ভেরিয়েবলও বলে। বাইনারি কেন? কারণ দুইটা আউটপুট। আপনার কথা এতক্ষণ আসে নাই ভাই, মানে কথা আসেনি, আবার বলেন, এটা আপনি কি সমস্যা হচ্ছে। পিডিএফ তো দেখতে পাচ্ছেন? হ্যাঁ পিডিএফ, কিন্তু আপনি একটু আগে কথাগুলো বলেন ওইগুলো কিচ্ছু আসে না, এই জন্য বলছি এখানে দেখেন, আপনি আবার বলেন। এখানে মডেলটা হচ্ছে এটা, এই যে প্রাইস থেকে শুরু করে এই পর্যন্ত মডেলটা। ঠিক আছে, হ্যালো হ্যালো, আচ্ছা আমি কেটে আরেকবার জয়েন হয়ে দেখছি ভাই, মানে আপনার কোনো লেখাই আসছে না ওইভাবে। লিখতেছি না তো, আমি কথা বলতেছিলাম। আপনি কি এখন শুনতে পাচ্ছেন? তো যে এবার আরেকবার বলেন তো কি অবস্থা, হ্যাঁ বলেন। এখন কি পিডিএফ দেখতে পাচ্ছেন? জি, পিডিএফ দেখা যাচ্ছে। তো এইখানে আমি যেটা বলতেছিলাম, আমাদের এই যে এখানে প্রাইস, এই যে আমি কলম দিয়ে দাগ দিচ্ছি, দেখছেন? হ্যাঁ এবার দেখা যাচ্ছে, জি। তাহলে এখানে প্রাইস বিটা ওয়ান, বিটা নট, বিটা ওয়ান সাইজ, এখানে আই আই তারপরে লেখা আছে আই। তো এটাই হচ্ছে আমাদের ডামি ভেরিয়েবল। ঠিক আছে, ওই ওটা কি লেখা ওখানে, আই আর সাথে কি লেখা? আই এর পরে ছোট হাতের আই, মানে এইরকম আই, তারপরে এরকম লেখা আই। তো ওই আই দ্বারা বোঝাই হচ্ছিল ইন্ডিকেটর ভেরিয়েবল। তো ডামি ভেরিয়েবলকে ইন্ডিকেটর ভেরিয়েবলও বলে, আবার অনেক সময় বাইনারি ভেরিয়েবলও বলে। বুঝতে পারছেন? আচ্ছা, জি। তো এখানে কি বলছে, হোয়ার, এই যে ইন্ডিকেটর ভেরিয়েবলটা ইন্ডিকেট করতেছে প্রপার্টিজ ইন এ ডিজাইরেবল নেইবারহুড। ঠিক আছে, জি। তাহলে এখন আপনাকে এখানে চারটা অপশন দেওয়া আছে। কি বলছে, আমরা এটা তো দেখি, এটা তো নাও হতে পারে, দা ডিফারেন্স। এখন এই যে আমাদের যে ভাই আবার ক- কথা আবার আসে না, আবার সমস্যা দেখাচ্ছে। নেটওয়ার্ক সমস্যা, আসলে এই সময় সমস্যাটা তাহলে আমারই, এই সময় অনেকে নেটে থাকে তো, সকালের দিকে এটা হয় না। শোনা কিনা, মানে সবকিছু বুঝতে পারছি, কিন্তু এই যে যখন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কথা আহ, আসছেই না, মানে বেঁধে আসা কি কিছুই আসছে না। আচ্ছা, এখানে এখন কি শুনতে পান আপনি? হ্যালো, হ্যাঁ। এইখানে দেখেন, কথা বেঁধে আসছে আপনার, জি। হ্যালো বললেন মনে হয় বেঁধে আসছে এটা। নেটওয়ার্কের করা, দাঁড়ান রাউটার একটু কাছাকাছি দেয়। প্রথমে তো মোটামুটি ভালো আসতেছে। আচ্ছা, একদম রাউটারের নিচে আসছি। এখন দেখেন এখানে, আচ্ছা। হুম হুম। এখানে হচ্ছে আমাদের এই যে এতটুকু, এটা হচ্ছে মডেল। এই যে প্রাইস থেকে শুরু করে এই যে ইরোর টার্ম পর্যন্ত, এটা হচ্ছে আমাদের মডেল। ঠিক আছে, জি। এখন এখানে আমাদেরকে বের করতে বলছে যেটা, সেটা হচ্ছে যে হোয়ার, এই যে এই ডেল্টাটা কি রিপ্রেজেন্ট করে। মানে আমরা যে ইটা লিখছিলাম, আমাদের আগে যে মডেলটা ছিল, কি যে y ইকাল টু আলফা প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু, তারপরে দিছিলাম এখানে বিটা টু যেটা রিপ্রেজেন্ট করতেছিল, এখানে আমাদের ডেল্টাটা সেই জিনিসটা রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছেন? আচ্ছা। তাহলে এই বিটা টু এই জিনিসটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছিল, সেটা যদি আপনারা আমি একটু দেখাই।
এখন এর জন্য তো আবার প্রেজেন্টেশন অফ করে অন করতে হবে। তো এইখানে দেখেন, এইখানে দেখেন, এখানে আমাদের এই বিটা টুটা আসলে কি ছিল বলেন তো? এখানে যদি আমি এটা ডিফারেন্স নেই, এই যে এটা হচ্ছে জি ফিমেল আর এটা হচ্ছে আপনার মেল, তাহলে এখানে ওয়াই হ্যাট ফিমেল মাইনাস ওয়াই হ্যাট মেল, এই জিনিসটার মানে কি? বিটা টু আসতো না? বিটা টু হ্যাট আসতো না? দেখেন দিন একটু চিন্তা করে আপনি। আহ, আচ্ছা, ফিমেলের জন্য কি বিটা টু বলতে পারি আমরা এখানে? না, এখানে ডিফারেন্সটা কি যে জেন্ডারের যে হচ্ছে আপনার ইফেক্টটা ছিল, মেলের জন্য যে এক্সপেন্ডিচার আসছিল, ফিমেলের জন্য যে এক্সপেন্ডিচার আসছিল, সেই দুটার পার্থক্য ছিল আমাদের আমাদের যেটা ডামি ভেরিয়েবল ছিল সেইটার কোএফিসিয়েন্ট। এই যে এটা ছিল আমাদের, এই যে এই জিনিসটা আমাদের ছিল কি ডামি ভেরিয়েবল, আর এটার কোএফিসিয়েন্ট ছিল বিটা টু। আবার এখানে ডিফারেন্স যেটা ছিল সেটার মানও আসছে আমাদের বিটা টু। বুঝতে পারছেন? জিনিসটা আরেকবার বলেন। আচ্ছা আমি বলতেছি। ওই জন্য আম- একটু নিচে লিখে লেখা লাগবে না, এটা দিয়ে বুঝবেন। এখানে আমাদের মডেলটা হচ্ছে এটা, ঠিক আছে? মডেল ছিল এটা। হ্যালো? জি জি, শুনছি আমি। আর এখানে ফর ডি ইকাল টু ওয়ান বের করে আমরা এই যে এই লাইনটা বের করছিলাম। এতদূর তো ক্লিয়ার? হুম হুম, ক্লিয়ার। ডি ইকাল টু জিরো করে এই জিনিসটা বের করছিলাম। এটা তো ক্লিয়ার? ক্লিয়ার। এখন এটাকে আমি বলতেছি এক, এটাকে আমি বলতেছি দুই, আর এখানে আমি করতেছি হচ্ছে এক বিয়োগ দুই, ঠিক আছে? হুম, তাহলে এই জিনিসটা পাচ্ছি কিনা তাই দেখেন, না আমি একটু ক্যালকুলেশন করবো এটা। ওটা একটু দেখেন বি টুটা আসলে কিভাবে হলো এখানে? বিটুটা এইভাবে হলো কি যে এখানে আপনি ওয়াই হ্যাট ফিমেলের মানটা কত? কত আলফা ওটা? হ্যাট প্লাস বিটা ওয়ান হ্যাট এক্স ওয়ান প্লাস বিটা টু হ্যাট, আর এই যে ওয়াই হ্যাট মেলের মান কত? মাইনাস আলফা হ্যাট মাইনাস বিটা ওয়ান এক্স ওয়ান। তাহলে এই এই যে এটা কাটা গেলে কি কাটাকাটি এটা, হচ্ছে। হ্যাঁ এটা থাকে না? হুম হুম। তার মানে আমি এই যে ডামি ভেরিয়েবল, আমাদের মেইন মডেলে যে ডামি ভেরিয়েবলটা ছিল, সেই ডামি ভেরিয়েবলটার বিটা টু এটা আসলে কি রিপ্রেজেন্ট করে? ওটা রিপ্রেজেন্ট করে যেই আমাদের ডামি ভেরিয়েবল যেটা ছিল সেইটার যে দুইটা ক্যাটাগরি ছিল, সেই দুইটা ক্যাটাগরির মধ্যে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে যে ইফেক্টটা ছিল সেটা ডিফারেন্সটাকে মেজার করে। জি। আপনি কি বুঝছেন এটা? তারপরে তারপর শেষ ডিফারেন্স করে ওই যে হ্যাঁ, ওয়াই এর উপর ওইটা চিহ্নটাকে কি বলে, হ্যাট সাইনটাকে? হ্যাট হ্যাঁ, আচ্ছা, ওয়াই হেডের সাথে আপনার হচ্ছে ফিমেল, আর হচ্ছে আপনার সাবস্ট্রাক্ট করছে ওয়াই হেড মেল, এটা মানে করে এখানে বিটা টু আপনার এই পাইছে। হ্যাট নিয়ে এত কিছু ঝামেলা করার দরকার নেই। আপনার যেটা আচ্ছা। জানা লাগবে সেটা হচ্ছে আমার ডামি ভেরিয়েবলের দুইটা ক্যাটাগরি ছিল, একটা মেল আর ফিমেল। জি এই ডামি ভেরিয়েবলের যেটা কোএফিসিয়েন্ট ছিল বিটা টু, এই বিটা টুটা হচ্ছে কি ডামি ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট। জি। এই যে বিটা টুটা এটা হচ্ছে আমাদের যেটা ডামি ভেরিয়েবল তার কোএফিসিয়েন্ট। এই বিটা টুটা আসলে কি রিপ্রেজেন্ট করে? আমার ডামি ভেরিয়েবল যে দুইটা ক্যাটাগরি ছিল, একটা মেল আর ফিমেল, মেল ফিমেলের যে এক্সপেন্ডিচার তার ডিফারেন্সটা। জি, ওটা একটু লিখে দিবেন ওখানে। এটা আমরা প্রশ্নটা পড়লে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখন এইখানে চলে আসেন, প্রশ্নটা লিখাই আছে, এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যায়। এখন এটা প্রথম লাইনটা পড়েন, দ্য ডিফারেন্স ইন অ্যাভারেজ প্রপার্টি প্রাইস ফর দোজ লোকেটেড ইন ডিজারেবল নেবারহুড কম্পেয়ার টু দোজ আউটসাইড। এই জিনিসটাই আমরা বের করলাম না? একটু চিন্তা করেন। আচ্ছা, যে এখানে কম্পেয়ার বলতে, ওকে, দ্য ডিফারেন্স, ওকে, ডিফারেন্স মানে তো ডিফারেন্স করছে এখানে। এই সাবট্রাক্টিং এভারেজ প্রপার্টিজ প্রাইস দোজ হু লোকেটেড ইন দ্য ডিজারেবল নেইবারহুড হুম, কম্পেয়ার টু দোজ আউটসাইড, মানে আহ, আচ্ছা। এইখানে আমি বলি, এখানে আমরা যেরকম দেখলাম কি এই যে মেলের সাথে কম্পেয়ার করে দেখলাম ফিমেলের ফিমেল। কতটুকু বেশি, জি দ্যাটস দ্য বিটা টু। আর জি। এখানে আমাদের যে ইন্ডিকেটর ভ্যারিয়েবলটা ছিল, সেই ইন্ডিকেটর ভ্যারিয়েবলটা কি বলছিল? প্রপার্টিজ ইন এ ডিজারেবল নেইবারহুড। তাহলে এখানে দুইটা ক্যাটাগরি হবে, একটা হচ্ছে
ডিজারেবল নেইবারহুডের প্রপার্টিজ কি, আর হচ্ছে যারা এই যে ডিজারেবল না আউটসাইড থাকে, এই ডিজারেবল নেইবারহুড বাদে যারা আছে তারা, তার মানে এখানেও দুইটা টাইপ। এক কথা নেইবার, একটা হচ্ছে নেইবারহুড, একটা ক্যাটাগরি আছে নেইবারহুড, আর একটা হচ্ছে আউটসাইড। হ্যাঁ যে হ্যাঁ আর এই দুইটা হচ্ছে ডিফারেন্স করছে। আর এখানে ওই যে উপরে যে প্যারামিটারটাকে যেটা বললেন, ওইটাই তো আমাদের বিটা টু টু ওই- বলা যেতে পারে, হ্যাঁ তাই হ্যাঁ, তো? এই সিগমাটাই হচ্ছে আমাদের বিটা টু। এই যে ওকে, এই বেটা, কোন এটাই হচ্ছে বেটাকে আমাদের দেখেন? বিটা ওকে। টু। হুম হুম। আর এই যে আই আই এটা হচ্ছে আমাদের ডি, ডামি ভেরিয়েবল, কিংবা এটাকে অনেক সময় বাইনারি ভেরিয়েবলও বলে। ইন্ডিকেটর, বাইনারি, ডামি, এই কথাগুলো সেম। আচ্ছা, আপনি এরপরে এই লাইন আসলে আরেকটা জুম করবেন, তাহলে আমি এগুলো একটু দেখতে পারবো আপনার ওখান থেকে। মানে আমার কাছে খুব ছোট লাগছে তো। জি। এই যে জুম তো করা যায়। জি। তার মানে ওই হচ্ছে, জি, ওখানে একটা আই আছে, তারপর একটা ছোট আই। হুম। জি, আচ্ছা, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। তাহলে এখন তো এইটাই হবে, ঠিক আছে। আর বি নাম্বারটা কি বলছে দেখেন, দ্য অ্যাভারেজ প্রাইস ডিফারেন্স অফ, এখানে কি বলছে, দ্য অ্যাভারেজ প্রাইস ডিফারেন্স অফ প্রপার্টিজ বেসড অন সোলি অন আদার সাইজ। এই সাইজের উপর ডিপেন্ড করে বলছে, তার মানে এটা বললাম সাইজটা হচ্ছে আপনার, এটা একটা কি যা- কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। যে যে এখানে তো আসলে আমাদের বলে দিয়েছে যে আমাদের ইন্ডিকেটর হবে প্রপার্টিজ ইন ডিজাইরেবল হুম নেইবারহুড। তাহলে হুম হুম নেইবারহুডের সাথে কম্পেয়ার করতে হবে হচ্ছে হুম আপনার আউটসাইডকে, হুম তাহলে ডিফারেন্সটা আসবে এখানে কিন্তু। হুম হুম। আর আর এখানে এখানে বলছে এখানে আমাদের এভারেজ প্রাইস। আচ্ছা, এটা বলেন। অ্যাভারেজ প্রাইস, এটা বাদ। এটা হুম। অ্যাভারেজ প্রাইস বলছে, এটা এইটা ঠিক আছে, কিন্তু এখানে আবার বলতেছে সাইজ, সেজন্য এটা বাদ। আর এভারেজ সাইজ বলছে, সেজন্য এটা বাদ, কারণ আর সবসময় এখানে তো ডিফারেন্স কিছু হচ্ছে না। ও, হচ্ছে নাকি? দ্য এভারেজ প্রাইস ডিফারেন্স প্রপার্টিজ বেসড অন সোলারলি দেয়ার সাইজ। আচ্ছা, এটা সাইজের সাইজটার কথা কারণে। বলছে, সাইজ সেজন্য আচ্ছা। বাদ। আর আমাদের সবসময় আমরা এই যে এভারেজের কথাটা বলি হচ্ছে আমাদের যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে সেটা নিয়ে, বুঝছেন। হুম। জি। সেজন্য এই যে এভারেজ সাইজ আছে এটা বাদ। তার বলছে দ্য ইনক্রিজ ইন প্রাইস পার স্কয়ার ফুট ফর, এগুলো তো না, আমরা তো এটা প্রথম না। অংশটা বললাম। তারপরে এই যে হোয়াট ইজ ডামি ভেরিয়েবল ট্র্যাপ। ডামি ভেরিয়েবল ট্র্যাপ কি? ডামি ভেরিয়েবল ট্র্যাপ হচ্ছে, এখানে আমরা যেই যদি আমাদের ক্যাটাগরি ছিল দুইটা, এটা একটু বলি, যদিও এগুলো অনেক বড় বড় জিনিস। ডামি ভেরিয়েবল ট্র্যাপ, ডামি ভেরিয়েবল ট্র্যাপ জিনিসটা আপনারা একটু বলি। আমরা যে জেন্ডার বললাম, ঠিক আছে, তো জেন্ডারের ক্যাটাগরি ছিল আমাদের দুইটা, একটা মেল আর একটা হচ্ছে ফিমেল। এই দুইটা ক্যাটাগরির জন্য আমি যদি দুইটা ডামি ভেরিয়েবল আনতাম, এই যে মনে করেন, আচ্ছা মেল ফিমেল না দিয়ে মনে করেন হচ্ছে আমি যদি এখানে মেলের জন্য একটা ডামি ভেরিয়েবল ডি1 আনতাম আর ফিমেলের জন্য একটা ডামি ভেরিয়েবল ডি2 আনতাম, এই যে যতগুলো ক্যাটাগরি ততগুলো যদি ডামি ভেরিয়েবল আনি, সেটাকে আমরা বলি হচ্ছে ডামি ভেরিয়েবল ট্র্যাপ। ডামি ভেরিয়েবল ট্র্যাপ আনলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই ডামি ভেরিয়েবলের মান আইদার 0 হবে নাহলে 1 হবে, এটার মান আইদার 0 হবে নাহলে 1 হবে। তখন আমাদের মেইন মডেলটা হয়ে যেত এরকম, এই যে y ইকাল টু আলফা প্লাস বিটা 1x প্লাস বিটা 2 d1 প্লাস বিটা 3 আপনার হচ্ছে d2। তখন আমাদের একই সেম ডাটা সেট, কিন্তু জেন্ডারের দুইটা ক্যাটাগরির জন্য আমি এখানে দুইটা করছি। এখন এখানে যদি আমি d1 এটা ইকুয়াল টু 0 দেই, তাহলে একটা মান পাবো, d2, জি। তারপরে d1 ইকুয়াল টু যদি 1 দেই, তাহলে একটা মান পাবো। আবার হুম হুম। d2 ইকুয়াল টু যদি 0 জিরো দেই, দিয়ে তাহলে একটা মান আরেকটা পাবো। কথা। আবার d2 ইকুয়াল টু 1 দিই, তাহলে আমি একটা মান পাবো। কিন্তু এখানে কথা হয়েছে আমার ক্যাটাগরি ছিল দুইটা, কিন্তু মান চলে আসছে কয়টা, চারটা। চারটা। জি। তো এই যে জিনিসটা, এই জিনিসটা আসলে ডামি ভেরিয়েবল ট্র্যাপ। মানে আমাদের ক্যাটাগরি এইটার আসলে ইমপ্লিমেন্টটা হচ্ছে, আমরা যখন এখান থেকে আবার টেস্ট করব, যে বিটা 2 টেস্ট করব, বিটা 3 টেস্ট করব, এই টেস্টের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে ভেরিয়েন্স বের করব, এই কথাগুলো বলছি, এগুলো আপনার শোনার দরকার নাই, কিন্তু আমি না বললে শান্তি পাবো না। যখন ভেরিয়েন্স বের করব তখন আসলে এটার যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না, যার কারণে আসলে এটাকে ডামি ভেরিয়েবল ট্র্যাপ বলে। কিন্তু এত কিছু তো আপনার জানার দরকার নাই। মেইনলি যে জিনিসটা হচ্ছে ডামি ভেরিয়েবল ট্র্যাপ তখনই আসবে, মানে এখানে আপনি আর ইন্টারপ্রিটেশন করতে পারবেন না, এতটুকু আপনি আইডিয়া নিয়ে রাখেন, কি যে
আমার ক্যাটাগরি আছে 2টা, কিন্তু আমি দেখা যাচ্ছে মান বের করছি 4টা, তাহলে কোনটার সাথে কোনটা তুলনা করব? মানে এখানে তুলনা করতে পারবেন, কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে। মানে ট্র্যাপ হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ, হ্যাঁ, আমরা যেমন বাংলাতে ট্র্যাপ বলি, আসলে হ্যাঁ, আমাদেরকে মানে অমনোযোগী করে ফেলছে, এর ভিতরে ঝামেলা প্রবেশ করছে হ্যাঁ, এটা ট্র্যাপ দিয়ে। যদিও এটা আসল কারণ না, তারপর আমি আপনার এটা আচ্ছা, মনে রাখতে বোঝার বলতেছি। জন্য বলছে। হ্যাঁ, হ্যাঁ। আসল কারণ হচ্ছে এই যে মানে ম্যাট্রিক্স থাকবে, ওটার র্যাঙ্ক বের করলে ওটার র্যাঙ্ক কমে যায়, ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক তার থেকে কমে যায়, যার কারণে আপনার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। ইনভার্স ম্যাট্রিক্স বের না করার কারণে এই যে ভ্যারিয়েন্স বের করা যায় না। আর ভ্যারিয়েন্স বের না করলে কি সমস্যা? ভ্যারিয়েন্স বের না করতে পারলে আপনি টেস্ট করতে পারবেন না, কারণ টেস্টের ক্ষেত্রে আমরা ওই যে টেস্টগুলো আমরা পড়বো পরবর্তীতে, কি যে আপনার মিন টেস্ট করে কিংবা এই যে কোএফিসিয়েন্ট টেস্ট কেমনে করে, এগুলো আপনার আছে। তো ওই যখন টেস্ট করবো তখন রেজাল্ট গুলো আসলে ঠিকঠাক আসে না, তো যার কারণে আচ্ছা, এই এই ট্র্যাপগুলো মডেলটা, ট্র্যাপ বলে। হুম। এই মডেলটা দিয়েও তো জিজ্ঞেস করতে পারি এটা ডামি ভেরিয়েবল ট্র্যাপ কিনা, তখন তো আমি বুঝে যাবো হ্যাঁ এটা ডামি ভেরিয়েবল ট্র্যাপ। ড্রাইভেবল ট্র্যাপ যেমন আপনি তখনই বুঝবেন, মনে করেন আমি আপনারে বললাম কি যে রিলিজিয়ন, এই রিলিজিয়নের ক্ষেত্রে আমি বললাম কি যে এর ক্যাটাগরি হচ্ছে 5টা, ক্যাটাগরি ক্যাটাগরি পাঁচটা হচ্ছে 5টা, তাহলে ডামি ভেরিয়েবল কয়টা লাগবে বলেন দিনই? ডামি ভেরিয়েবল আপনার হচ্ছে পাঁচটা, তাই তো? এখানে কি পাঁচবার হবে এখানে, না, নাকি না, না কোন ডামি ভেরিয়েবল হবে হচ্ছে 4টা ডামি ভেরিয়েবল। এটা হবে হচ্ছে ক্যাটাগরি -1, যেরকম জেন্ডারের ক্যাটাগরি কয়টা ছিল? দুইটা? 2টা। আমি ডামি ভেরিয়েবল নিয়েছিলাম একটা। জি। এই যে ক্যাটাগরি -1, এটা হচ্ছে নাম্বার অফ ক্যাটাগরি -1, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে ট্র্যাপের জন্য কোনো কোনো কিছু ট্র্যাপ দেয়া থাকলে এটা কি করতে হবে? ট্র্যাপ হচ্ছে ওই যে কি যে আপনার রিলিজনের ক্যাটাগরি 5টা, আপনি মডেলের মধ্যে দেখছেন ডামি ভেরিয়েবল দিছে 5টা, তাহলে ওখানে ও তাহলে ডামি ওইটাই ট্র্যাপ। ট্র্যাপে পড়ে গেছে। কিংবা ওকে। জেন্ডারের ক্যাটাগরি 2টা, ও ডামি ভেরিয়েবল ব্যবহার করছে 2টা, তাহলে এটা ট্র্যাপে পড়ে গেছে। জি জি, দুইটাই উল্লেখ করে দিছে যে মডেলের ভিতরে। হ্যাঁ, কারণ আমি আপনারে এটা যদি আপনি ফিল করতে চান, তাহলে আমি আপনার শর্ট একটা উদাহরণ দিতে পারি। যে মনে করেন আপনি হচ্ছে আমাদের যে কুষ্টিয়া আছে, জি। তো কুষ্টিয়া অঞ্চলকে মনে করেন 3টা ভাগে ভাগ করলাম, কি যে মজমপুরের সাইডে একটা অঞ্চল, ঠিক আছে, তারপরে হুম আপনার হুম। ভেড়ামারাটাই দিয়ে একটা অঞ্চল, আর আমাদের দৌলতপুর দিয়ে একটা অঞ্চল, ঠিক আছে। তো জি। এখানে এখানে আমাদের আহ ভ্যারিয়েবলটা হচ্ছে এরিয়া, ঠিক আছে। তো হুম এরিয়ার হুম। ক্যাটাগরি হচ্ছে 3টা, তাহলে আমাদের ডামি ভ্যারিয়েবল লাগবে 2টা। কারণ কি, এখানে মনে করেন এটা কুমারখালী, এটা হচ্ছে ভেড়ামারা, আর এটা হচ্ছে দৌলতপুর, ঠিক আছে। তাহলে জি। আমি যদি একটা ডামি ভেরিয়েবল কে এর জন্য একটা ডামি ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে D1 কুমারখালীর জন্য, আর হুম আপনার হুম। ভেড়ামারার জন্য একটা টাইম ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে D2। ডি টু। জি। তখন কিন্তু আমি D3 নিব না, D3 অটো চলে আসবে কেন? কারণ আমি যদি বলি D1 এটা ইকুয়াল টু 1, তার মানে ওই অঞ্চলটা রিপ্রেজেন্ট করবে কাকে? কুমারখালীকে। কুমারখালী। হুম আর হুম। D2 ইকুয়াল টু যদি আমি বলি হচ্ছে 1, তাহলে ওই অঞ্চলটা কাকে নির্দেশ করবে? ভেড়া ভেড়ামারাকে। মারাকে। এখন জি যদি D1 ইকুয়াল টু D2 এটা ইকুয়াল টু যদি 0 হয়, কারণ টাইম ভেরিয়েবলের মান তো আইদার 0 অথবা 1 হবে, তাই না? জি। তাহলে D1 এর মানটাও 0, D2 এর মানটাও 0, তার মানে আসলে কি এটা কুমারখালীকেও নির্দেশ করতেছে না, ভেড়ামারাকেও নির্দেশ করতেছে না, তার মানে এটা অটো দৌলতপুরকে নির্দেশ করতেছে। বুঝতে জি। পারছেন আপনি? জি। এখন সেই জন্যই আমরা একটা ভেরিয়েবল কম দিই, কারণ ওই যে একটা ক্যাটাগরি কম থাকলে যে ক্যাটাগরি গুলো থাকে ওই সবগুলো ক্যাটাগরির মান যদি 0 হয়, তাহলে বাকি ক্যাটাগরিটা এমনি ও রিপ্রেজেন্ট করে ফেলে। বুঝতে আচ্ছা। পারছেন? জি। সেই জন্য এটাকে আসলে ডামি ভেরিয়েবল ট্র্যাপ বলে। তারপর আপনি এইটা পড়ে দেখেন। কি বলছে প্রশ্নে? এইখানে এখানে কি বলছে, হোয়াট ইজ ডামি ভেরিয়েবল ট্র্যাপ ইন দা context of regression analysis. So they will say it refers to the situation when time variables are incorrectly labeled, leading to misinterpretation of data. We will say it has excessive use of time variables that leads to overfitting of regression model. It happens when time variables are not used and the quality variables are treated as a continuous variable. So it occurs when all categories of a quality variable are included as a separate time variable. আপনি বুঝতে পারছেন এই কথাটা? এটাই কিন্তু এতক্ষণ আমরা বলতেছিলাম। আচ্ছা, it occurs when all categories of qualitative variable are included as separated dummy variable. হুম। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা ওই
আমাদের যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সবগুলোকে আমরা উল্লেখ করে দিচ্ছি এখানে। সবগুলো ক্যাটাগরির জন্য একটা করে ডামি ভেরিয়েবল দিচ্ছি। জি, এই যে অল ক্যাটাগরিজ অফ কোয়ালিটেটিভ ভেরিয়েবল আর ইনক্লুডেড, হ্যাঁ, অ্যাজ এ সেপারেট ডামি ভেরিয়েবল। যে অ্যাজ এ সেপারেট ডামি ভেরিয়েবল, মানে প্রত্যেকটাকে উল্লেখ করে দিচ্ছি ওখানে হ্যাঁ আমাদের মডেলের ভিতরে আলাদা আলাদা করে, যেমন ওই যে হ্যাঁ D1 D2 বা এর হ্যাঁ, আগে যেভাবে আমরা ই করলাম। মানে আচ্ছা, আপনি অ্যালং উইথ জেন্ডার দিয়ে মনে রাখবেন। জেন্ডার দিয়ে জি আমার জেন্ডারের ক্যাটাগরি দুইটা, একটা মেল একটা হচ্ছে ফিমেল। একটা তাহলে মেল ফিমেলের জন্য আমরা দুইটা ডামি ভেরিয়েবল ব্যবহার করলে চারটা জিনিস চলে আসলো, ট্র্যাপে পড়ে গেলেন। জি সেটাই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। সেজন্য আমরা একটা অ্যালং ডামি উইথ ভেরিয়েবল অ্যান দিচ্ছি। হ্যাঁ, ইন্টারপ্রেট সেজন্য কজিং পারফেক্ট মাল্টিকুলিনারিটি, আসলে এটা কি টার্ম বলছে আপনাদের? মাল্টিকোলিনিয়ারিটি জিনিসটা হইতেছে ওই যে আপনারা যে র্যাঙ্কের কথা বলতেছে, মাল্টিকোলিনিয়ারিটি বলতে বোঝায় এই যে আমি যে এখানে দুইটা ডামি ভেরিয়েবল ব্যবহার করলাম, কি যে মনে করেন মাল্টিকোলিনিয়ারিটি, পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি বলতে বোঝায় কি যে যে দুইটা মনে করেন আপনার চেহারার সাথে আপনার চেহারার মিল, মানে আপনি আর আপনার একটা ফটো, এই দুইটার মধ্যে মিল কতটুকু, এটা তো 100% মিল হবে, তাই না? জি তো একজন পারফেক্ট মানে মাল্টি কোলিনিয়ার, এটাকে বুঝতে হবে। কোলিনিয়ার জিনিসটা আসলে আসলে কোরিলেশন থেকে, কি যে একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের সম্পর্ক কিরকম। যেরকম আপনি ইনকাম আর এক্সপেন্ডিচার চিন্তা করতে পারেন, কি যে ইনকাম বাড়লে এক্সপেন্ডিচার বাড়ে, তার মানে এই দুইটার মধ্যে একটা পজিটিভ কোরিলেশন আছে। কিংবা মনে জি করেন একটা বাচ্চার ক্ষেত্রে যখন তার হাইট বাড়ে তখন তার হচ্ছে ওজন বাড়ে, হাইট বাড়লে ওজন বাড়ে, কিংবা বয়স বাড়লে তার ওজন বাড়ে, তার মানে এটার সাথে একটা পজিটিভ কোরিলেশন আছে। বুঝতে পারছেন? জি আর আরেকটা জিনিস চিন্তা করতে পারেন, কি যে দুইটা ভেরিয়েবল, একটা কথা হচ্ছে যেরকম আমাদের এই ক্লাসের সময়টা যত বাড়তে থাকবে আমার ল্যাপটপটা তত হচ্ছে কি গরম হইতে থাকবে, তার মানে এটার মধ্যে একটা কি পজিটিভ কোরিলেশন আছে। তো কোরিলেশন আবার নেগেটিভও হইতে পারে, কি যে যদি আপনি দেখা যাচ্ছে কি যে বেশি ফেসবুক চালান তাহলে আপনার রেজাল্ট খারাপ হবে, কিংবা আপনার, তার মানে এটার এইখানে যে দুইটা ভেরিয়েবল সেটার মধ্যে নেগেটিভ কোরিলেশন। তো এই কো রিলেশন জিনিসটা থেকে আমাদের আসলে এখানে যেটা আসছে সেটা হচ্ছে কোলিনিয়ারিটি। কোলিনিয়ারিটি মানে হচ্ছে দুইটা ভেরিয়েবল থাকবে যাদের পাওয়ারটা হচ্ছে ওয়ান, যেরকম এখানে বিটা টু, বিটা টু আর বিটা থ্রি, এটা প্যারামিটার, এই দুইটা প্যারামিটার পাওয়ার ওয়ান, তার মানে এখানে D1 আর D2 এর মধ্যে যে রিলেশন থাকবে সেটাকে আমরা লিনিয়ার রিলেশনশিপের কথাবার্তা বলবো। তো এখানে কোলিনিয়ারিটি আসছে কেন? কারণ যখন আমি বলতেছি, দেখেন এখানে যখন আমি জেন্ডারের ক্ষেত্রে দুইটা টাইম ভেরিয়েবল ব্যবহার করছি, এই যে D1 ইকুয়াল টু যখন জিরো বলতেছি, ডি জি ওয়ান ইকুয়াল টু জিরো যেই কথা, ডিটি ইকুয়াল টু ওয়ান একই কথা না? আহ, একটা কারণ জিরো হচ্ছে একটা ওয়ান হচ্ছে, তো তাহলে এক কথা কিভাবে হয়? একই কথা এই জন্যই, কারণ হচ্ছে আমি জেন্ডারের হচ্ছে ক্যাটাগরি হচ্ছে দুইটা, একটা মেল আর একটা হচ্ছে কি ফিমেল। জি তাহলে D1 ইকুয়াল টু যখন আমি বলতেছি ওয়ান, তার মানে কি ও মেয়ে, ও মেল, তাই না? জি আর D1 ইকুয়াল টু যখন আমি বলতেছি জিরো, তখন তার মানে কি সে ফিমেল না? জি আবার এখানে D2 ইকুয়াল টু যখন আমি বলতেছি ওয়ান, তার মানে কি সে ফিমেল হয়ে যাচ্ছে না? জি তার মানে এখানে D1 ইকুয়াল টু জিরো যেই কথা, D2 ইকুয়াল টু ওয়ান একই কথা হয়ে যাচ্ছে। আবার এখানে দেখেন D1 ইকুয়াল টু ওয়ান যেই কথা, D2 ইকুয়াল টু জিরো একই কথা, তার মানে D1 আর D2 আসলে একই ভেরিয়েবল। মানে আপনার সাথে আপনার যে কোরিলেশন, এটা তো পারফেক্ট কোরিলেশন, এটা একদম ওয়ান, মানে হুবহু মিল। তো সেই জন্য এখানে পারফেক্ট মাল্টিকুলারিটি আসছে ডামি ভেরিয়েবল যদি ব্যবহার করি, মানে এখানে D1 আর D2 আমরা ব্যবহার করছি ঠিক আছে, কিন্তু D1 আর D2 আলাদা কোনো ভেরিয়েবল না। এটা কি বুঝাতে পারছি? জি ঠিক আছে। তো আপনার এক্সপ্রেশন দেখলে আমি আরো ভালো বুঝতে পারতাম আপনি বুঝতেছেন না, চেহারা দেখলে আর কি। হাসিটা শুনছেন না? আচ্ছা, আপনার পেটে চলবে। মানে অনলাইনে তো আমি আপনারই প্রথম পড়াইতেছি, এর আগে আমি একজন মেয়েরে পড়াইতেছি, অভিজ্ঞতা আমার খুবই বাজে। আচ্ছা ঠিক আচ্ছা আছে, এখন এটা তো বুঝলেন তাই তো? মাল্টিকুলারিটি জি মানে হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন, ঠিক আছে? আর ওই আচ্ছা ভ্যারিয়েবলের যদি নিজের সাথে রিলেশন হয় তাহলে সেটাকে আমরা বলি পারফেক্ট মাল্টিকুলারিটি, ঠিক আছে? জি আর এই যে এখানে কি বলছে, হোয়াট ডাজ কোরিলেশন কোএফিসিয়েন্ট ক্লোজ টু জিরো ইন্ডিকেট অ্যাবাউট এ রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবল, এগুলো আমরা আসলে ওই যে আমাদের যে বাকি জিনিসগুলো আছে সেগুলোতে আছে। কোরিলেশন কোএফিসিয়েন্টের মান হচ্ছে মেইনলি -1 থেকে
মনে করেন আচ্ছা x আমি = আপনাকে বলি, +1। আম, বলেন। হচ্ছে যে এমসিকিউ গুলো পড়া হয়েছে, এই যে কোরিলেশন কোফিসিয়েন্ট, এই টার্মটা কি যদি আমাকে বোঝানো লাগে তাহলে হচ্ছে তো একটা সময় লাগবে, তাহলে কি কালকে কালকে ধরবেন এটা, না, যেহেতু আমাকে আজকে কনসেপ্ট গুলো এই ক্লিয়ার করতে। জিনিসটা শেষ করে ফেললে, আমরা যেহেতু শুরু করছি, এটা জাস্ট আমার সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট লাগতে পারে। আচ্ছা জি এখানে কোরিলেশন কোফিশিয়েন্টকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর কই থেকে আসছে কি আসছে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতেছি না। কোরিলেশন জি কোফিশিয়েন্টের মান হতে পারে -1 থেকে +1। মানে এই জিনিসটা বলতে এরকম বোঝায় যে আপনার একজন মানুষের সাথে খুব খারাপ সম্পর্ক হতে পারে আর খুব ভালো আবার সম্পর্ক হতে পারে। যদি খুব জি খারাপ সম্পর্ক হয় তাহলে সেটা হচ্ছে -1। মানে আপনি ওই যে মাঝখানে কি আর মানে আমি নাকি? আর মানে হচ্ছে, এটা আমরা বলতেছি এটা কোরিলেশন কোফিশিয়েন্ট। এটা যে কোনো ভ্যালু হতে পারে, মানে এটা পসিবল ভ্যালু, যেরকম আমরা প্রবাবিলিটির ক্ষেত্রে বলছিলাম না 0 থেকে 1 এর মধ্যে হয় প্রবাবিলিটির মানটা। তো আর জি এর মানটা হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে হতে পারে। +1 জি তো এই -1 মানে হচ্ছে কি, খুবই বাজে সম্পর্ক। ওই যে আমাদের বাবা মা বলে কিন্তু তোর বামে যাতে বললে তুই ডানে যাস। মানে বামে যদি আপনি যান, যদি ডানে যান তাহলে এটা কি +1, আর বামে গেলে -1। তার মানে এটা খুবই খারাপ সম্পর্ক। তো যদি হচ্ছে আর কি এরকম নেগেটিভ রিলেশনশিপ থাকে, খুবই খারাপ সম্পর্ক, তাহলে ওটা -1। আর যদি খুবই ভালো সম্পর্ক হয় তাহলে সেটা হচ্ছে +1। আর যদি আমি বললাম কি যে 0.8, তার মানে এই সম্পর্কটার মানটা, মানে এটা 0.8 মানে কি পজিটিভ বোঝাইতেছে, তার মানে এটা প্রায় হচ্ছে কি 80% ভালো সম্পর্ক, তার মানে তো ভালো সম্পর্ক, বুঝছেন? জি জি আর এই আর এর মান জিরো, আর এর মান জিরো হতে পারে না, -1 থেকে +1 এর মধ্যে আর এর মান জিরো হতে পারে, কিংবা জিরোর কাছাকাছি কোনো ভ্যালু, মানে হচ্ছে আসলে সম্পর্ক ততটা ভালো না। জিরো মানে ও হচ্ছে ও কি ওই যে কি কি যেন বলে, মিডল পয়েন্টে থাকবে, ভালো না খারাপ না এমন কিছু। ভালো না খারাপও না এমন কিছু না। আমরা যে কনটেক্সটে কথা বলতেছি সেই জি কনটেক্সটে হচ্ছে ওই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো রিলেশনশিপ নাই। আচ্ছা মানে সম্পর্ক অন্য দিক দিয়ে থাকতে পারে, কিন্তু লিনিয়ার রিলেশনশিপ তাদের মধ্যে নাই। মানে সরলরৈখিক যে সম্পর্ক সেটা তাদের মধ্যে নাই। এই যে মানে কোরিলেশন, এই কোরিলেশন জিনিসটাই আসলে লিনিয়ার রিলেশনশিপ দেখায়। এগুলো তো বেসিক জিনিসপত্র। সেই জন্য দেয়ার ইজ নো লিনিয়ার রিলেশনশিপ, এই লিনিয়ার কথাটা থাকতে হবে। এরকম বলা যাবে না কি যে দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন দ্য ভ্যারিয়েবলস। এটা অনেকে বলে। ক্লোজ টু জিরো কে কি এখানে আর কে ইন্ডিকেট করছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ক্লোজ টু জিরো মানে ওই যে এটা -1 এর দিক দিয়ে হতে পারে, প্লাসের দিক দিয়েও হতে পারে। তো যে দিক দিয়ে হোক আচ্ছা না কেন, ওই ক্লোজ টু জিরো মানে বোঝায় কি যে তাদের মধ্যে লিনিয়ার সম্পর্ক নাই। তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই এটা বলা যাবে না। তাদের মধ্যে অন্য কোনো কিন্তু সম্পর্ক লিনিয়ার থাকতে সম্পর্ক পারে, না। কিন্তু লিনিয়ার সম্পর্ক নাই। এটা যারা ওকে স্ট্যাটিস্টিক্স পড়ে তারাও অনেকে বুঝতে চায় না। এই আপনাদের এখানে লিনিয়ার কথাটা লেখা আছে বলে খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে তাহলে তাহলে ভাই আজকে এই এক এক পর্যন্তই থাক। নম্বরটা নো লিনিয়ার রিলেশন। আচ্ছা, লিনিয়ার রিলেশনশিপ না থাকার কারণ হচ্ছে ওই যে ওখানে ক্লোজ টু জিরো ইন্ডিকেট করছে এই কারণে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এখানে আচ্ছা বলছে দেখেন, দা ভেরিয়েবলস আর আনরিলেটেড। আনরিলেটেড মানে হচ্ছে কি রিলেটেড না। জি রিলেটেড না মানে হচ্ছে কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছেন? একবারেই একে বাদ দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এই জন্য আমি জিরোটাকেও মেনটেন। আপনাকে লিনিয়ার জিনিসটার উপরে খুব মানে চাপ দিচ্ছিলাম। এই এমসিকিউটা যদি আমাদের ইউনিভার্সিটিতেও দেওয়া হয় তাহলে আপনার 85% পোলাপান বি নাম্বারটা মারবে, আমি বলে দিলাম। ও আচ্ছা মানে এটাই ঠিক যে দেয়ার ইজ দ্য ভ্যারিয়েবলস আর আনরিলেটেড। এটা না আনরিলেটেড না, অন্য কোনো ভাবে তার সম্পর্ক থাকতে পারে, লিনিয়ার সম্পর্ক না থাকে কোয়াড্রেটিক সম্পর্ক থাকতে পারে, আরো অন্য অনেক কি আছে। আর এখানে বলছে দেয়ার ইজ এ পজিটিভ কোরিলেশন বিটুইন দ্য ভ্যারিয়েবলস। এখানে যদি বলতো কি যে ক্লোজ টু জিরো না বাদ দিয়ে যদি ক্লোজ টু ওয়ান বলতো, তাহলে আমাদের এই সি নম্বরটা হইতো, বুঝতে পারছেন? ও পজিটিভ রিলেশন, জি আচ্ছা। স্ট্রং আর পজিটিভ কোরিলেশন যদি বলতো এরকম আর যদি বলতো, -1 হলে ডি নম্বরটা হচ্ছে নেগেটিভ, তাই তো? হ্যাঁ, এইখানে হুম, দেয়ার ইজ এ স্ট্রং পজিটিভ কোরিলেশন, সেজন্য ক্লোজ টু ওয়ান হলে সি নাম্বার হইতো। আর পারফেক্টলি বলছে তখন, তখন আর বলা লাগতো না ক্লোজ টু, তখন শুধু -1 বললেই হইতো, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। তার মানে এই আমাকে কোশ্চিনে ওই যে জিরোর জায়গায় যদি -1 দেয় তাও আমি বুঝতে পারবো, +1 দিলেও বুঝতে হ্যাঁ, পারবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর জিরো, বি নম্বরটা কখনোই হবে না। বি নম্বরটা আসলে হবে না, হ্যাঁ। আচ্ছা, তার মানে একটা এমসিকিউ আমি শিখলে পরে আরো 2-3টা কোশ্চেন যদি চেঞ্জ করে দেয় সেটা পারা যাবে। হ্যাঁ, হ্যাঁ, জি অবশ্যই পারবেন। জি, ইনশাল্লাহ। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, আজকে তো মানে অনেকদিন পরে আমরা বসছি, তারপরেও অনেক বিড়ম্বনা হয়েছে। আচ্ছা। আপনি এটা 3 গুণ স্পিড দিয়ে দেখেন। আচ্ছা আমি আসলে আমি চেষ্টা করবো কালকে আবার ক্লাস, তো এর ভিতরে